তিনজন শয়তান ঠগ ভেবেছিল যে মোল্লা নাসিরউদ্দিনকে লুটে নেওয়া বা হাতের খেল। তারা তার আনাজ ছিনিয়ে নিল, টাকার ব্যাগ চুরি করল আর নিজেদের জয়ের উৎসব পালন করতে লাগল। কিন্তু তাদের ধারণাও ছিল না যে যাকে তারা একজন সাধারণ বৃদ্ধ মনে করছে সে আসলে তাদের জন্য মৃত্যুর জাল বুনছে। একটি নকল গুপ্তধন, সুলতানের হারিয়ে যাওয়া রাজকীয় মোহর আর এমন একটি সিন্দুক যা একটি বিশেষ আওয়াজেই খোলে। কি হবে যখন লোভে অন্ধ ঠগ ছদ্মবেশী সুলতানের ওপরই হামলা করে বসবে, আর গুপ্তধনের ভেতরে চলতে থাকা আগুনের পরীক্ষায় কার হাত পুড়ে ছাই হবে? মোল্লার চতুরতা আর ঠগদের দফা রফার এই কাহিনী আপনার নিঃশ্বাস আটকে দেবে। এটি শুধু একটি গল্প নয়, মস্তিষ্কের এমন এক খেলা যার শেষ আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। বন্ধুরা, সূর্য নিজের পূর্ণ তেজ নিয়ে আকাশের মাঝখানে জ্বলছিল এবং তার রশ্মি শহরের ধুলোমাখা রাস্তাগুলোকে আরও তপ্ত করে তুলছিল। বাজারে মানুষের শোরগোল নিজের চরম সীমায় ছিল। প্রত্যেকেই নিজের খেয়ালে মগ্ন ছিল। কেউ জিনিস বিক্রি করছিল, তো কেউ দরদাম করতে ব্যস্ত ছিল। এই ভিড়ভাট্টার মাঝে একজন মানুষ এমনও ছিল যে এই সব কিছু থেকে বেখবর নিজের জগতেই মস্ত চালে চলে যাচ্ছিল। ইনি আর কেউ নন, স্বয়ং মোল্লা নাসিরউদ্দিন। তার জামাকাপড় সাধারণ এবং কিছুটা পুরনো ছিল। মাথায় একটি ঢিলেঢালা পাগড়ি ছিল এবং কাঁধে একটি ভারী বস্তা চাপানো ছিল, যা তিনি বারবার সামলে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। ঘামের ফোঁটা তার কপাল হয়ে গাল পর্যন্ত আসছিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল, যেন তার দুনিয়ার কোনো কিছুর পরোয়া নেই। তিনি নিজের বাড়ির জন্য সারা বছরের আনাজ আর কিছু জরুরি জিনিস কিনে ফিরছিলেন, আর মনে মনে নিজের স্ত্রীর হাতে বানানো বিকেলের চায়ের স্বাদ মনে করছিলেন। কিন্তু নাসিরউদ্দিনের এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে ওই ভিড়ে শুধু দোকানদার আর খরিদ্দারি ছিল না, বরং এমন কিছু চোখও ছিল যারা খুব খুঁটিয়ে তার প্রতিটি কদম নজর রাখছিল। শহরের তিন সবচেয়ে কুখ্যাত আর শয়তান ঠগ, জগন, ভুরা আর কালিয়া, আজ ওই বাজারেই শিকারের সন্ধানে ছিল। জগন, যে ওই তিনজনের সর্দার ছিল, একটি পুরনো দোকানের আড়ালে দাঁড়িয়ে নিজের গোফে চারা দিচ্ছিল। তার নজর ছিল বাজ পাখির মতো প্রখর, আর সে মানুষদের নয় বরং তাদের পকেট আর জিনিসের দাম মাপত। তার পাশে দাঁড়িয়ে থাকা ভুরা, যার শরীর পাহাড়ের মতো ছিল কিন্তু বুদ্ধি ছিল শিশুদের মতো, সে জগনের ইশারার অপেক্ষা করছিল। আর তৃতীয়জন কালিয়া, যে উচ্চতায় ছোট আর রোগাপাতলা ছিল, কিন্তু যার আঙুল এতটা দ্রুত ছিল যে সে হাওয়া থেকেও ধুয়ো চুরি করে নিতে পারত। জগন নাসিরউদ্দিনকে দেখেই একটি কুটিল হাসি নিজের মুখে ফুটিয়ে তুলল। সে ভুরা আর কালিয়াকে কনুই দিয়ে মারল আর নাসিরউদ্দিনের দিকে ইশারা করল। দেখ ওখানে, ওই যে বৃদ্ধ লোকটা যাচ্ছে, কাঁধে আনাজের বস্তা আর কোমরে ঝুলছে ওই ফোলা পকেট, মনে হচ্ছে আজ দিনটা আমাদেরই হতে চলেছে। জগনের গলায় এক শিকারকে দেখে আসা চমক ছিল। কালিয়া নিজের ছোট চোখগুলোকে কুঁচকে বলল, কিন্তু সর্দার, ওকে তো কোনো গরিব বলেই মনে হচ্ছে। ওর জামা কাপড় দেখে তো মনে হয় না যে ওর কাছে বিশেষ কিছু থাকবে। জগন কালিয়াকে মাথায় হালকা একটা থাপ্পড় মেরে হাসল। আরে মূর্খ, আসল সম্পদ প্রায়ই ছেঁড়া কাপড়ের মধ্যেই লুকিয়ে থাকে। আর যদি সম্পদ নাও থাকে, ওই আনাজের বস্তাটা তো আছেই, অন্তত এক সপ্তাহের খাবারের ব্যবস্থা তো হয়ে যাবে। আর ওই পকেটটা দেখ, ওটা খালি নয়, ওতে নিশ্চয়ই রূপোর কয়েন ঝনঝন করছে। তিনজন ঠগ নাসিরউদ্দিনের পিছু নেওয়া শুরু করল। তারা ভিড়ের সুযোগ নিয়ে কখনো কোনো ঠেলার পেছনে লুকোত, তো কখনো কোনো খরিদ্দারের আড়ালে নিজেদের চাল চলত। নাসিরউদ্দিন নিজের খেয়ালে চলে যাচ্ছিলেন। তার এই কথার সামান্যতম আন্দাজও ছিল না যে তিনটি ছায়া মৃত্যুর মতো তার পেছনে লেগে আছে। বাজার শেষ হলো আর শহরের বাইরে যাওয়ার কাঁচা রাস্তা শুরু হয়ে গেল। এখানে ভিড় কম ছিল আর নিস্তব্ধতা বেশি। এখানেই জগন নিজের খেলা শুরু করার সিদ্ধান্ত নিল। সে নিজের সঙ্গীদের ইশারায় বুঝিয়ে দিল আর নিজে দ্রুত হেঁটে নাসিরউদ্দিনকে ছাড়িয়ে এগিয়ে গেল এবং একটি পুরনো বটগাছের কাছে গিয়ে জোরে জোরে কান্নার নাটক করতে লাগল। যেমনই নাসিরউদ্দিন ওই গাছের কাছে পৌঁছলেন, তিনি কারো কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি থমকে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলেন যে এক ব্যক্তি মাটিতে বসে ধুলোর মধ্যে কিছু খুঁজছে আর হাহাকার করে কাঁদছে। নাসিরউদ্দিনের মন গলে গেল। তিনি স্বভাবতই সাহায্যকারী মানুষ ছিলেন। তিনি নিজের ভারী বস্তা মাটিতে রাখলেন আর জগনের কাছে গেলেন। আরে ভাই, কি হয়েছে? তুমি এভাবে কেন কাঁদছ? কোনো বিপদ কি এসেছে? নাসিরউদ্দিন খুব স্নেহের সাথে জিজ্ঞেস করলেন। জগন নিজের চোখের জল মোছার নাটক করল আর রুদ্ধ গলায় বলল, আরে বাবা, আমি লুটে গেলাম, বরবাদ হয়ে গেলাম। আমার খানদানি আংটি, যা আমার প্রপোতামহের স্মৃতি ছিল আর যার দাম 100 সোনার কয়েনের সমান, ওটা এখনই এখানেই কোথাও পড়ে গিয়েছে। আমি সব জায়গায় দেখলাম, কিন্তু ওটা মিলছে না।
যদি ওটা না পাওয়া যায় তবে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি কি করি বাবা? নাসিরুদ্দিন সান্ত্বনা দিয়ে তার কাঁধে হাত রাখলেন। ঘাবড়িও না বেটা, যদি ওটা এখানেই পড়ে থাকে তবে অবশ্যই পাওয়া যাবে। চলো, আমিও তোমাকে সাহায্য করছি। আমরা দুজনে মিলে খুঁজলে নিশ্চয়ই পাব। নাসিরুদ্দিন মানবতার খাতিরে সাহায্যের হাত বাড়ালেন এবং ঝুঁকে ধুলোর মধ্যে আংটি খুঁজতে লাগলেন। তার নজর মাটির দিকে ছিল, আর ধ্যান পুরোপুরি ওই কাল্পনিক আংটি খোঁজার মধ্যে ছিল। এটাই সেই মুহূর্ত ছিল যার জন্য জগন অপেক্ষা করছিল। যেমনই নাসিরুদ্দিনের ধ্যান সরে গেল, পেছন থেকে ভুরা আর কালিয়া নিঃশব্দে এলো। কালিয়া নিজের আঙুলের কেরামতি দেখালো। সে নাসিরুদ্দিনের কোমর থেকে ঝুলতে থাকা পকেট এতটা সাফাইয়ের সাথে কেটে নিল যে নাসিরুদ্দিন টের পর্যন্ত পেলেন না। আর ঠিক তখনই ভুরা নিজের শক্তির ব্যবহার করে নাসিরুদ্দিনের আনাজে ভরা ভারী বস্তা তুলে ঝুপের মধ্যে ফেলে দিল এবং তার জায়গায় অবিকল সেরকমই দেখতে আর একটি বস্তা রেখে দিল। তফাৎ শুধু এতটাই ছিল যে ওই দ্বিতীয় বস্তায় আনাজ নয়, বরং রাস্তার ধুলো, কাঁকড় আর শুকনো খড় ভর্তি ছিল। এই সব কিছু এত তাড়াতাড়ি হলো যে পলক ফেলারও সময় পাওয়া গেল না। কিছুক্ষণ খোঁজার পর যখন আংটি পাওয়া গেল না, তখন নাসিরুদ্দিন উঠে দাঁড়িয়ে নিজের কোমর সোজা করে বললেন, বেটা, মনে হচ্ছে আংটি এখানে পড়েনি। হয়তো তুমি জায়গা ভুল করছো, অথবা কেউ ওটা আগেই নিয়ে নিয়েছে। জগন এখন কান্না বন্ধ করে দিয়েছিল, কারণ তার কাজ তো হয়ে গিয়েছিল। সে নকল দুঃখ দেখিয়ে বলল, হয়তো আপনি ঠিকই বলছেন বাবা, আপনি আমাকে সাহায্য করলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি পুলিশের কাছে গিয়ে রিপোর্ট লেখাবো। আপনি যান, নিজের কাজ করুন। নাসিরুদ্দিন মাথা নাড়লেন আর নিজের বস্তা তোলার জন্য ঝুঁকলেন। যেমনই তিনি বস্তা তুললেন, তার কপালে একটি হালকা ভাঁজ পড়ল। এক মুহূর্তের জন্য তিনি থমকে গেলেন। বস্তার ওজন আর তার স্পর্শ কিছু বদলে গেছে বলে মনে হল। আনাজের দানা একে অপরের সাথে ঘষা খেলে এক আলাদা রকম অনুভূতি হয়, কিন্তু এই বস্তায় সেই ব্যাপারটা ছিল না। ওটা একটা অদ্ভুত জড়তাযুক্ত ভার বহন করছিল। নাসিরুদ্দিয়ার অভিজ্ঞ আঙুলগুলো সঙ্গে সঙ্গে বুঝে গেল যে কিছু একটা গোলমাল আছে। তিনি নিজের কোমরে হাত দিয়ে দেখলেন যে তার টাকার ব্যাগও গায়েব। একজন সাধারণ মানুষ হলে হয়তো সেখানেই চিৎকার করত বা কাঁদতে শুরু করত, কিন্তু নাসিরুদ্দিন সাধারণ ছিলেন না। তিনি বুঝে গেলেন যে তিনি ওই কান্নাকাটি করা মানুষটি আর তার সঙ্গীদের চালের শিকার হয়েছেন। তিনি আর চোখে দেখলেন যে ঝোঁকের পেছনে কিছু নড়াচড়া হচ্ছে, আর ওই কান্না করা লোকটা এখন সেখান থেকে কেটে পড়ার ফিকিরে আছে। নাসিরুদ্দিনের মুখে এক মুহূর্তের জন্য রাগ এলো, কিন্তু পরের মুহূর্তেই ওই রাগ এক রহস্যময় হাসিতে বদলে গেল। তার মনে পড়ল যে শহরের বাজারে আজ সকালেই তিনি একটি রাজকীয় ঘোষণা শুনেছিলেন যে সুলতানের কিছু খাস গোয়েন্দা বিদ্রোহীদের সন্ধানে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে এবং শহরের রাজনৈতিক পরিবেশ বেশ গরম। এই কথাটি তার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। নাসিরুদ্দিন ঠিক করলেন যে তিনি এখন চিৎকার করবেন না। শিকারীকে এটা ভাবতে দেওয়া উচিত যে শিকারী জিতে গিয়েছে। তিনি ওই নকল বস্তাটি কাঁধে এমনভাবে চাপালেন যেন তিনি কিছুই জানেন না, আর ভারী কদমে নিজের রাস্তায় এগিয়ে চললেন। তার চলে যাওয়ার পরই তিনজন ঠগ ঝোপের আড়াল থেকে আর গাছের আড়াল থেকে বাইরে বেরিয়ে এলো এবং একে অপরের হাতে তালি দিয়ে হাসতে লাগল। কালিয়া নাসিরুদ্দিনের পকেটটা হাওয়ায় ওড়াল আর বলল, দেখলে সর্দার, কত সহজ ছিল। ওই বুড়োটা তো একদম আস্ত গাধা বেরোলো। ও টেরই পেল না যে আমরা ওর সারা বছরের কামাই আর আনাজ সব সাফ করে দিলাম। জগন নিজের গোফে আবারও চাড়া দিল আর অহংকারে বলল, বলেছিলাম না, বুদ্ধির খেলা। এখন চলো, এই আনাজ বিক্রি করব আর এই পকেটের টাকা দিয়ে আজ রাতে উৎসব করব। তিনজন ঠগ নিজেদের জয়ের খুশিতে এতটাই অন্ধ ছিল যে তারা একবারও ভাবল না যে নাসিরুদ্দিনের মতো বুদ্ধিমান দেখতে একজন লোক এত সহজে কিভাবে বোকা বনে যেতে পারে। তারা শহরের পুরনো ধ্বংসস্তূপের দিকে চলতে শুরু করল, যেখানে তারা প্রায়ই নিজেদের চুরির মাল লুকিয়ে রাখত আর ভাগাভাগি করত। এদিকে নাসিরুদ্দিন কিছুটা দূরে গিয়ে এক মোড়ে থামলেন। তিনি বস্তাটি মাটিতে আছাড় মারলেন আর ওটা খুলে দেখলেন। ওতে সত্যি সত্যি ধুলো আর পাথর ভর্তি ছিল। তিনি একটি দীর্ঘ শ্বাস নিলেন। এখন খেলা ঘোরানোর পালা ছিল। নাসিরুদ্দিন জানতেন যে লোভ অতি মন্দ বিষয়, আর এই লোভই ওই ঠগদের তার জালে ফাঁসাবে। তিনি নিজের পকেট থেকে একটি পুরনো পিতলের কয়েন বের করলেন, যা দেখতে সোনার মতো ঝকঝক করছিল, কিন্তু আসলে তার কোনো বিশেষ দাম ছিল না। তিনি নিজের পরিকল্পনা তৈরি করলেন।
নাসিরুদ্দিন নিজের চালচলন বদলে ফেললেন। এখন তিনি একজন অসহায় লুণ্ঠিত বৃদ্ধ নন, বরং একজন আতঙ্কিত এবং রহস্যময় ব্যক্তির মতো আচরণ করতে লাগলেন। তিনি নিজের জামাকাপড় জেনে শুনে কিছুটা আরও অগোছালো করে নিলেন, আর চেহারায় ঘাম আর ঘাবড়ে যাওয়ার ভাব নিয়ে এলেন। তিনি ওই একই দিকে ফিরে চললেন, যেদিকে তিনি আন্দাজ করতে পারছিলেন যে ঠগরা গিয়ে থাকবে। নাসিরুদ্দিন শহরের অলিগলি জানতেন। তিনি জানতেন যে চোর ছ্যাচড়েরা প্রায়ই শহরের পশ্চিমের জনশূন্য এলাকায় অবস্থিত পুরনো কেল্লার ধ্বংসস্তূপেই লুকোয়। ধ্বংসস্তূপের কাছে পৌঁছে তিনি দেখলেন যে ৩ জন ঠগ একটি ভাঙা দেওয়ালের কাছে বসে আছে, আর তার আনাজের বস্তা খুলে দেখছে এবং পকেটের কয়েনগুলো গুনছে। নাসিরুদ্দিন দীর্ঘশ্বাস নিলেন আর নিজের মুখে অত্যাধিক ভয় আর তাড়াহুড়োর মুখোশ পরে নিলেন। তিনি দৌড়াতে দৌড়াতে আর হাঁপাতে হাঁপাতে তাদের দিকে ধেয়ে গেলেন, যেন কোনো বড় বিপদ তার পেছনে ধাওয়া করছে। ঠগরা যখন দেখল নাসিরুদ্দিন ফিরে আসছে, তখন তারা সতর্ক হয়ে গেল। ভুরা নিজের লাঠি তুলে নিল আর জগন উঠে দাঁড়াল। তাদের মনে হলো বুড়ো নিজের জিনিস ফেরত নিতে এসেছে আর তারা তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে। কিন্তু নাসিরুদ্দিনের মুখ থেকে যে শব্দগুলো বেরোল তা তাদের চমকে দিল। নাসিরুদ্দিন তাদের কাছে পৌঁছে হাঁটুতে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলেন, আর তারপর এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় বললেন, তোমরা তোমরা এখনও এখানেই আছো? শুকুর আল্লাহর যে তোমাদের পাওয়া গেল। আমি তো ভয় পেয়েছিলাম যে তোমরা চলে গিয়েছ। জগন অবাক হয়ে জিজ্ঞেস করল, কি মানে? এই বুড়ো, তুই এখানে ফিরে কেন এসেছিস? মার খাবার ইচ্ছে আছে নাকি? নাসিরুদ্দিন নিজের আঙুল ঠোঁটে রেখে শীষ দেওয়ার মতো আওয়াজ করে বললেন, ধীরে বলো ভাই, ধীরে বলো। তোমরা কি খবর পাওনি এখনই শহরে কি হয়েছে? আমি তো নিজের জান বাঁচিয়ে পালাচ্ছি, আর আমার তোমাদের সাহায্যের খুব দরকার। তোমরা তো আমার কাছে ভালো মানুষ বলেই মনে হয়, তাই তো আমি ভাবলাম যে এই বিপদের দিনে তোমরাই আমার সাহায্য করতে পারো। ৩ জন ঠগ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। কালিয়া জিজ্ঞেস করল, কেমন বিপদ, আর তুমি আমাদের থেকে কি সাহায্য চাও? নাসিরুদ্দিন নিজের গলাকে আরও রহস্যময় আর ভয়ঙ্কর করে তুললেন। তিনি নিজের পকেট থেকে ওই ঝকঝকে পিতলের কয়েনটি বের করলেন, আর ওটা এমনভাবে দেখালেন যেন ওটা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। দেখো, এটাকে চেনো? এটা সুলতানের রাজকীয় মোহরের কয়েন। কিন্তু এটা কোনো সাধারণ কয়েন নয়। আসলে কথা হলো এই যে আমি সুলতানের একজন গুপ্ত কোষাধ্যক্ষ। আজ সকালেই আমি খবর পেয়েছি যে বিদ্রোহীরা রাজকোষ লুটের পরিকল্পনা করেছে। সুলতান আমাকে রাতারাতি রাজকীয় কোষাগারের একটা বড় অংশ শহরের বাইরে বের করে নিরাপদ জায়গায় লুকানোর আদেশ দিয়েছিলেন। ঠগদের চোখ ছানা বড়া হয়ে গেল। রাজকীয় কোষাগার? জগনের মাথায় লোভের ঘোড়া দৌড়াতে লাগল। সে নিজের গলা নরম করে জিজ্ঞেস করল, তাহলে? নাসিরুদ্দিন আরও একটি মিথ্যের জাল বুনলেন। তিনি বললেন, আমি ওই ধনদৌলত নিয়ে বেরোচ্ছিলাম। ঠিক তখনই জানতে পারলাম যে সুলতানের উজির বেইমানি করেছে, আর সে এখন ওই ধন খুঁজছে। আমার কাছে সোনার কয়েনে ভরা আরও একটা বড় বস্তা আছে, যা আমি এখনই ওই পাহাড়ের পেছনে ঝোপে লুকিয়ে রেখেছি, কারণ আমি ওটা একা বয়ে নিয়ে আসতে পারছিলাম না, আর আমার ভয় হচ্ছে যে উজিরের সিপাহীরা যে কোনো সময় এখানে পৌঁছে যেতে পারে। যদি তারা আমাকে ওই বস্তার সাথে দেখে নেয়, তবে আমার গর্দান কেটে দেবে। নাসিরুদ্দিন নাটক করে নিজের চোখে জল নিয়ে এলেন। আমি একজন বৃদ্ধ মানুষ, আমার ধন সম্পত্তির কোনো মোহ নেই। আমি শুধু নিজের জান বাঁচাতে চাই, কিন্তু আমি এটাও চাই না যে ওই ধন বেঈমান উজিরের হাতে লাগুক। তাই আমি ভাবলাম, যদি তোমরা ৩ জন বাহাদুর নজওয়ান আমাকে সাহায্য করো আর ওই ধনকে এমন কোনো জায়গায় গেঁথে দাও যেখানে কেউ ওটা খুঁজে না পায়, তবে আমি তোমাদের ইনাম হিসাবে ওই ধনের অর্ধেক অংশ দিয়ে দেব, আর বাকি অর্ধেক যখন পরিবেশ শান্ত হয়ে যাবে তখন সুলতানকে ফেরত দিয়ে দেব। ঠগদের নিজেদের কানের ওপর বিশ্বাস হচ্ছিল না। আনাজের বস্তা আর ছোট ওই পকেট তো ওই রাজকোষের সামনে ধুলোর সমান ছিল। অর্ধেক ধন! ভুরার মুখ দিয়ে লালা ঝরতে লাগল। জগন নিজেকে সংযত করার চেষ্টা করল, কিন্তু তার লোভ তার বিবেকের ওপর চড়াও হয়ে গিয়েছিল। সে সন্দেহের একটি হালকা চেষ্টা করল, কিন্তু তুমি আমাদের উপর ভরসা কেন করছো? আমরা তো অচেনা। নাসিরুদ্দিন খুব মাসুমভাবে বললেন, বেটা, এই সময় যখন প্রাণের মায়া বড় হয়ে দেখা দেয়, তখন অচেনা মানুষদেরই ফেরেশতা বলে মনে হয়। আর তাছাড়া আমি তোমাদের ওই সময় কাঁদতে দেখেছিলাম যখন তোমার আংটি হারিয়ে গিয়েছিল। একজন মানুষ যে নিজের পূর্বপুরুষের স্মৃতির জন্য এত কাঁদতে পারে, তার মন তো নিশ্চয়ই পরিষ্কার হবে। আমার বিশ্বাস তোমরা বেইমানি করবে না। জগনের বুক গর্বে ফুলে গেল। তার মনে হল তার অভিনয় এই বুড়োকে পুরোপুরি বোকা বানিয়ে দিয়েছে। সে নিজের সঙ্গীদের দিকে তাকালো আর চোখে চোখে ইশারা করল যে চলো এই বুড়োর সাথে যাই, ধন হাতাবো আর তারপরে এই বুড়োকেও ওখানেই সরিয়ে দেব, সব মাল নিজেদের হবে। জগন বলল,
ঠিক আছে বাবা, আমরা আপনাকে সাহায্য করব। মানবতা বলেও তো একটা জিনিস আছে। বলুন, কোথায় আছে ওই ধন আর ওটা কোথায় লোকাতে হবে? নাসিরউদ্দিন স্বস্তির নিঃশ্বাস নিলেন, যা আসলে দেখানো ছিল, এবং বললেন, চলো আমার সাথে, কিন্তু জলদি করো, আমাদের শহর থেকে দূরে ওই কালো পাহাড়ের পেছনে যেতে হবে। ওখানকার মাটি শক্ত, কিন্তু ওখানেই ওই ধন সুরক্ষিত থাকবে। আমার কাছে যন্ত্রপাতি নেই, তোমাদের কাছে কি মাটি খোঁড়ার জন্য কিছু আছে? কালো পাহাড়ের নাম শুনে ঠগরা কিছুটা ইতস্তত করল, কারণ ওই জায়গাটা শহর থেকে অনেক দূরে আর জনমানবহীন ছিল, এবং ওখানকার ব্যাপারে অনেক ভয়ঙ্কর গল্প চালু ছিল। কিন্তু সোনার চমক তাদের ভয়কে ধামাচাপা দিয়ে দিল। ভুরা বলল, হ্যাঁ, আমাদের আশেপাশে ক্ষেত থেকে চুরি করা কিছু বেলচা আর কোদাল পড়ে আছে, আমরা সেগুলো নিয়ে নেব। নাসিরউদ্দিন তাদের নিয়ে শহর থেকে দূরে ওই জনহীন পাহাড়ের দিকে চললেন। রাস্তা পাথুরে আর কঠিন ছিল, রোদ এখন পড়ে আসছিল, কিন্তু গরম তখনও বজায় ছিল। নাসিরউদ্দিন আগে আগে চলছিলেন, আর তিনজন ঠগ ভারী বেলচা নিয়ে তার পেছনে পেছনে চলছিল। নাসিরউদ্দিন জিনে শুনে কঠিন রাস্তা দিয়ে তাদের নিয়ে যাচ্ছিলেন, যাতে তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যায়। চলতে চলতে নাসিরউদ্দিন আরও একটি বীজ বপন করলেন, যা ভবিষ্যতে তার কাজে আসার ছিল। তিনি ধীরে ধীরে বললেন, জানো, ওই ধনের সাথে আরও একটা জিনিস আছে, একটা পুরনো তাম্রপত্র, যাতে ভবিষ্যৎ লেখা আছে। লোকে বলে যে ওটা পড়ে নিতে পারে সে রাজা হতে পারে। এটা শুনে জগনের পা থমকে গেল। রাজা হওয়ার স্বপ্ন তার মনে পালতে লাগল। সে ভাবল যে এখন সে অর্ধেক নয়, বরং পুরো ধন নেবে, আর ওই তাম্রপত্রটিও। অনেকক্ষণ চলার পর তারা একটি নিঝুম জায়গায় পৌঁছাল, যেখানে চারদিকে শুকনো ঝোপঝাড় আর বড় বড় পাথর ছিল। নাসিরউদ্দিন একটি বিশেষ জায়গায় থামলেন আর মাটির দিকে ইশারা করে বললেন, ব্যাস, এটাই সেই জায়গা। এখানে নিচে পুরনো সুরঙ্গের মুখ আছে। যদি আমরা এখানে গভীর গর্ত খুঁড়ি, তবে আমরা সরাসরি ওই সুরক্ষিত তলার ঘর পর্যন্ত পৌঁছে যাব, যেখানে ধন লোকানো সবচেয়ে সঠিক হবে। কিন্তু মনে রেখো, গর্ত খুব গভীর হতে হবে, অন্তত 10 হাত গভীর, নইলে উজিরের গোয়েন্দা কুকুররা ওটা শুকে ফেলবে। ঠগরা আগে থেকেই ঘামে জবজবে ছিল, কিন্তু ধনের আকাঙ্ক্ষা তাদের মধ্যে নতুন শক্তি ভরে দিল। তারা বেলচা চালালো আর মাটি খোঁড়া শুরু করে দিল। নাসিরউদ্দিন পাশেই একটি বড় পাথরের ওপর বসলেন আর নিজের পাগড়ি দিয়ে হাওয়া খেতে খেতে তাদের নির্দেশ দিতে লাগলেন, আরও জোরে হাত চালাও, সূর্য ডোবার আগে কাজ শেষ করতে হবে। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। তিনজন ঠগ ঘাম ঝরাতে লাগল। মাটি শক্ত আর পাথুরে ছিল, প্রতিটি আঘাতে তাদের হাতে ঝনঝনানি হচ্ছিল, কিন্তু নাসিরউদ্দিন তাদের থামতে দিতেন না। আরে থামো না, আমি ঘোড়ার খুঁড়ের শব্দ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে সিপাহীরা কাছে আসছে, জলদি হাত চালাও। ভুরা আর কালিয়ার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তাদের হাতে ফোসকা পড়ে গিয়েছিল আর দম ফুরিয়ে আসছিল, কিন্তু জগন তাদের বকুনি দিয়ে কাজ করাচ্ছিল। খুঁড়তে থাক মূর্খরা, সোনার বিছানায় সবার জন্য আজ তো মেহনত করতেই হবে। যখন গর্ত বেশ গভীর হয়ে গেল, এমনকি প্রায় এতটাই যে তারা তিনজন ওতে ঢুকে যেতে পারে আর বেরোনো মুশকিল হয়ে পড়ে, তখন নাসিরউদ্দিন উঠে গর্তের কিনারে গিয়ে উকি দিলেন। সাবাস, খুব ভালো কাজ করেছ তোমরা, এখন ব্যাস আর একটুখানি বাকি। ঠিক তখনই হঠাৎ দূর থেকে ধুলোর কুণ্ডলি উঠতে দেখা গেল। নাসিরউদ্দিন ঘাবড়ে যাওয়ার নাটক করে বললেন, আরে না, মনে হচ্ছে তারা এসে গিয়েছে, সিপাহী এসে গিয়েছে। তোমরা গর্তের ভেতরেই লুকিয়ে থাকো, একদম আওয়াজ করবে না, আমি তাদের অন্য রাস্তায় ভুলিয়ে আসছি। খবরদার, যদি তোমাদের মধ্যে কেউ বাইরে বেরো। ঠগরা, যারা আগে থেকেই ক্লান্ত হয়ে চুর ছিল, ভয়ের চোটে গর্তের দেওয়ালের সাথে সেটে গেল। তাদের মনে হলো সত্যি সত্যি সিপাহী এসে গিয়েছে। তারা নাসিরউদ্দিনের কথা মেনে নিল আর নিজেদের নিঃশ্বাস বন্ধ করে ঘাপটি মেরে বসে রইল। নাসিরউদ্দিন সেখান থেকে সরে গেলেন, কিন্তু তিনি পালালেন না, বরং কিছুটা দূরে গিয়ে একটি ঝোপের পেছনে লুকিয়ে হাসতে লাগলেন। তার প্রথম চাল সফল হয়েছিল, তিনি ঠগদের তাঁদেরই লোভের গর্তে বন্দী করে দিয়েছিলেন। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি, এটা তো কেবল শুরু ছিল। নাসিরউদ্দিন জানতেন যে যখন এই ঠগরা বাইরে বেরোবে, যদি বেরোতে পারে, তবে তাদের রাগ সপ্তমে চড়বে, আর তখনই আসল খেলা শুরু হবে। সূর্য পুরোপুরি ডুবে গিয়েছিল আর অন্ধকার ঘনিয়ে আসছিল। গর্তে বসে থাকা ঠগদের এখন ঠান্ডা লাগতে শুরু করেছিল, আর খিদে তেষ্টায় তাদের নাজেহাল অবস্থা। অনেকক্ষণ পর্যন্ত যখন কোনো আওয়াজ এলো না, তখন জগন ধীরে ধীরে মাথা তুলে বাইরে তাকালো। ওখানে কোনো সিপাই ছিল না, আর নাসিরউদ্দিনেরও কোথাও হদিস ছিল না। জগন চিৎকার করে উঠল, ওই বুড়োটা কোথায় গেল? ভুরা কান্নাকাটি করা মুখ করে বলল, সর্দার, আমার মনে হয় ও আমাদের উল্লু বানিয়েছে, কোনো সিপাই নেই আর কোনো ধনও নেই। জগন রাগে পাগল হয়ে গেল, সে গর্তের দেওয়ালে ঘুষি মারল। ধোকাবাজ, ওই 2 কোটির ওগরও আমাদের ফাঁসিয়ে দিল, আমার হাতে পড়লে আমি ওর চামড়া ছাড়িয়ে নেব। অনেক কষ্টে একে অপরের কাঁধে চড়ে তারা গর্ত থেকে বাইরে বেরোল। তাদের জামাকাপড় মাটি মাখা ছিল, শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল, আর মুখে অপমানের কালি লেপা ছিল।
কিন্তু এখন তাদের ভেতরে বদলার আগুন জ্বলছিল। জগন কসম খেল, আজ রাতে ওই বুড়ো বাঁচবে না, চাই ও পাতালেও কেননা লুকিয়ে থাকুক, আমি ওকে খুঁজে বের করব, আর শুধু নিজের বদলাই নেব না, বরং ওই তাম্রপত্রটিও হাসিল করব, যার কথাও বলেছিল। কারণ আমার বিশ্বাস যে ওই ধন তো মিথ্যে হতে পারে, কিন্তু ওই তাম্রপত্রের ব্যাপারটা মিথ্যে ছিল না। ওই বুড়োর চোখে আমি একটা অদ্ভুত চমক দেখেছিলাম যখন ও ওটার কথা বলছিল। তিনজন ঠগ খুঁড়িয়ে খুঁড়িয়ে আর গালিগালাজ করতে করতে ফিরে শহরের দিকে চলল, কিন্তু তারা জানত না যে নাসিরুদ্দিন তাদের জন্য আগে কি ভেবে রেখেছেন। নাসিরুদ্দিন এখনও নিজের বাড়িতে যাননি, বরং তিনি শহরের কোটালের বাড়ির দিকে যাচ্ছিলেন। তার মাথায় আরও একটি পরিকল্পনা রূপ নিচ্ছিল, যা এই ঠগদের সরাসরি সুলতানের দরবার পর্যন্ত নিয়ে যাওয়ার ছিল, কিন্তু একজন অপরাধী হিসাবে নয়, বরং এক খুব মজাদার ভুল বোঝাবুঝির শিকার হিসাবে। নাসিরুদ্দিন কোটালের বাড়ির বাইরে আরও একটি নাটকের প্রস্তুতি নিয়েছিলেন। তিনি জানতেন যে ঠগরা তাকে খুঁজতে খুঁজতে নিশ্চয়ই আসবে, আর যখন তারা আসবে তখন তাদের সামনে নাসিরুদ্দিন নয়, বরং অন্য কেউ থাকবে। আর এখান থেকেই কাহিনীতে এক নতুন মোড় আসার ছিল। রাত গভীর হয়ে গিয়েছিল, আর শহরের অলিগলিতে নিস্তব্ধতা ছিল, কিন্তু এই নিস্তব্ধতা কোনো ঝড়ের আগের পূর্বাভাস। নাসিরুদ্দিন একটি খুঁটির নিচে বাড়িয়ে নিজের দাড়ি চুলকাচ্ছিলেন আর বিড়বিড় করছিলেন, এখন সময় এসে গিয়েছে ওই রাজকীয় মোহরের গুজবকে বাস্তবে পরিণত করার। পরের মোড়ে কি হতে চলেছিল তা না তো ঠগরা জানত, আর না তো শহরের কোটাল। শুধু মোল্লা নাসিরুদ্দিনের তুখোর মাথায় ওই খেলার নকশা তৈরি ছিল। নাসিরুদ্দিন তো নিজের জাল বিছিয়ে দিয়েছেন, কিন্তু কি হবে যখন রাগে পাগল ঠগরা সরাসরি নাসিরুদ্দিনের বাড়িতে পৌঁছানোর বদলে ওই জায়গায় পৌঁছে যাবে যেখানে সুলতানের আসল গোয়েন্দারা লুকিয়ে বসে আছে? আর নাসিরুদ্দিনের ওই তাম্রপত্রের কাহিনী কোন নতুন ভয়ানক রূপ নিতে চলেছে? নাসিরুদ্দিনের আর এক চাল কি তার ওপরই ভারী পড়বে? জানার জন্য শুনুন পরবর্তী অংশ। চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গিয়েছিল, আর রাতের নিস্তব্ধতা গভীর হতে শুরু করেছিল। ওই জনহীন পাহাড়ের ধারের হাওয়ায় এখন শীতলতা ছিল, কিন্তু জগন, ভুড়া আর কালিয়ার ধাম তখনও শুকোয়নি। তাদের শরীরে লেগে থাকা ধুলো আর কাদা তাদের মানুষদের থেকে বেশি কোনো ভয়ানক গুহা থেকে বেরোনো প্রেতের মতো বানিয়ে দিয়েছিল। গর্ত থেকে বেরোনোর পর তিনজন মাটিতে শুয়ে পড়ল। তাদের নিঃশ্বাস কামারের হাপড়ের মতো চলছিল, আর মনে রাগের এমন এক জোয়ার উঠছিল যা হয়তো ঠান্ডা জলের লেক দিয়েও শান্ত হতো না। জগান নিজের মুঠোর মধ্যে একটি পাথর ধরে রেখেছিল, এত জোরে যে তার হাতের তালুতে বিদ্যে শুরু করেছিল। সে আকাশের দিকে তাকালো আর এক ভয়ানক কসম খেল। ওই বুড়োটা, ওই সামান্য দেখতে মোল্লা নাসিরুদ্দিন, ও আজ জাগানকে ঘোল খাইয়েছে। শহরের বড় বড় ব্যবসায়ীরা আমার নামে কাঁপে, আর আজ এক ফতুর বুড়ো আমাকে বাচ্চাদের মতো নাচালো। কিন্তু ও ভুলে গিয়েছে যে জাখমি সাপ বেশি বিপজ্জনক হয়। ভুড়া নিজের পিঠ মালিশ করতে করতে উঠল আর কাতরাতে কাতরাতে বলল, সর্দার, এখন কি করব? খিদের চোটে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, শরীর ভেঙে আসছে, আর পকেটে এক ফুটি করি নেই। ওই আনাজের বস্তাটাও গেল, পকেটটাও গেল, আর ওপর থেকেই মুফতের খাটনিও করতে হলো। চলো বাড়ি যাই, আজকের দিনটাই অপয়া ছিল। কালিয়া নিজের তীক্ষ্ণ গলায় বলল, বাড়ি? কি মুখ নিয়ে বাড়ি যাব, যে আমরা তিনটে সিংহ একটা বুড়ো শিয়ালের কাছে হেরে ফিরে এলাম? না ভুড়া, এখন এই লড়াই শুধু ধনের নয়, এখন এটা ইজ্জতের লড়াই। আর ভুলিস না, ও ওই তাম্রপত্রের কথা বলেছিল। তাম্রপত্র? আরে ওটা ওই বুড়োর কোনো মন গড়া গল্প হবে, যেমন ওই ধনটা ছিল। তুই এখনও ওর কথায় আসছিস? জগান হঠাৎ উঠে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যা অন্ধকারেও দেখা যাচ্ছিল। না ভোরা, ধন মিথ্যে হতে পারে, কিন্তু তাম্রপত্র মিথ্যে ছিল না। মনে কর, যখন ও ওই পত্রের ব্যাপারে বলছিল তখন ওর গলা কাঁপছিল। ওটা ভয়ের কাঁপুনি ছিল না, ওটা কোনো খুব বড় শক্তিকে লুকোনোর চেষ্টা ছিল। ভবিষ্যৎ বলা তাম্রপত্র, যদি ওটা আমাদের হাতে লেগে যায় তবে আমাদের চুরি করার দরকারই পড়বে না। আমরা রাজা হতে পারি, আমরা নিজের ভাগ্য নিজে লিখতে পারি। লোভ, যা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, তা আরও একবার তাদের মাথায় কবজা করে নিয়েছিল। ক্লান্তি আর খিদে পেছনে পড়ে রইল, আর এক নতুন আশা, এক নতুন আবেগ তাদের ওপর চড়াও হলো। তারা নিজেদের জামাকাপড় ঝাড়ল আর শহরের দিকে যাওয়ার রাস্তায় কদম বাড়াল। কিন্তু এবার তাদের চালে চোরদের মতো সতর্কতা ছিল না, বরং শিকারীদের মতো আক্রমণাত্মক ভাব ছিল। ওদিকে শহরে মোল্লা নাসিরুদ্দিন নিজের চালের দ্বিতীয় অংশ খেলার জন্য তৈরি ছিলেন। তিনি সরাসরি নিজের বাড়িতে যাননি। তিনি জানতেন যে এক আহত পশু সবার আগে নিজের শিকারীর ডেরা খোঁজে।
সেজন্যই তিনি বাড়ি যাওয়ার ঝুঁকি নেননি। এর বদলে তিনি শহরের সরু গলি দিয়ে হয়ে কাবাড়ি বাজারের দিকে মোড় নিলেন। রাতের এই প্রহরে বাজার বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু নাসিরুদ্দিন একটি পুরনো দোকানের পেছনের দরজা চিনতেন, যেখানে এক বুড়ো কাবাড়ি, যাকে লোকে চাচা কাবার বলতো, প্রায়ই গভীর রাত পর্যন্ত জেগে থাকত। নাসিরুদ্দিন দরজায় 3 বার হালকা টোকা দিলেন। কিছুক্ষণ পর দরজা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে খুলল, আর এক কুচকানো চামড়ার মুখ বাইরে এলো। হাতে লণ্ঠন নিয়ে চাচা কাবার নিজের ঝাপসা চোখগুলো কুচকে দেখল। কে, মোল্লাজি? এত রাতে সব খয়ের খাতো? নাসিরুদ্দিন হেসে বললেন, খয়ের খাই তো নেই চাচা, সেজন্যই তো তোমার কাছে এসেছি। আমার একটা পুরনো জিনিস চাই, এমন কিছু যা দেখতে খুব প্রাচীন আর রহস্যময় লাগে। যেমন ধরো, কয়েকশো বছরের পুরনো কোনো তামা বা পিতলের টুকরো, যার উপর কিছু আজব লেখাজোখা আছে বা নিশান বানানো আছে। চাচা কাবার মাথা চুলকালো। আজব ফরমায়েশ মোল্লাজি, কিন্তু দাঁড়াও, একটা জিনিস আছে। সে ভেতরে গেল আর কাবারের স্তূপের মধ্যে খুঁজতে লাগল। কয়েক মিনিটের খুটখাট শব্দের পর সে এক মূর্ছি ধরা টেরাবাঁকা তামার একটা চৌকো টুকরো নিয়ে এলো। এটা কোনো পুরনো ভাঙা বাসনের তলা বলে মনে হচ্ছিল, যার উপর কামার ঠুকে পিটিয়ে কিছু নিশান বানিয়ে দিয়েছিল, যা এখন সময়ের সাথে ক্ষয়ে গিয়ে কোনো প্রাচীন লিপির মতো দেখাচ্ছিল। এটা চলবে? চাচা জিজ্ঞেস করল। নাসিরুদ্দিন ওটা হাতে নিলেন আর লণ্ঠনের আলোয় দেখলেন। তার চোখে চমক এসে গেল। একেবারে, এটা তো দৌলতের থেকেও দামি চাচা, এই নাও এর দাম। তিনি নিজের পকেট থেকে কিছু কয়েন বের করে চাচার হাতে রাখলেন, আর ওই তামার কুকরুটি নিজের পাগড়িতে লুকিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। এখন নাসিরুদ্দিনের কাছে ওই তাম্রপত্র ছিল, যার কাহিনী তিনি ঠগদের শুনিয়েছিলেন। এখন দরকার ছিল এই পত্রটিকে সঠিক জায়গায় পৌঁছনোর, যেখান থেকে এটি ওই ঠগদের গলার ফাঁস হয়ে দাঁড়াবে। নাসিরুদ্দিনের কদম এখন শহরের কোটাল শেরখাঁয়ের আলিশান বাংলোর দিকে এগোচ্ছিল। শেরখাঁ শহরের সবচেয়ে কড়া কিন্তু কিছুটা সন্দেহবাতিক কোটাল ছিল। তার সবসময় এই ভয় লেগে থাকত যে শহরে গোয়েন্দা ঢুকেছে কিনা, বা সুলতানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। নাসিরুদ্দিন এই সন্দেহরই ফায়দা তুলতে চলেছিলেন। কোটালের বাড়ির কাছে পৌঁছে নাসিরুদ্দিন দেখলেন যে সদর দরজায় 2 পাহারাদার ঝিমোচ্ছে। নাসিরুদ্দিন সরাসরি যাওয়ার বদলে এক চক্কর মারলেন আর বাংলোর পেছনের অংশে পৌঁছলেন, যেখানে একটি খুব সুন্দর বাগান ছিল। এই বাগানটি কোটালের প্রাণের থেকেও প্রিয় ছিল, বিশেষ করে সেখানে লাগানো রাত কি রানী বা হাসনুহানা গাছগুলো, যেগুলোর সুগন্ধে পুরো এলাকা মৌ মৌ করছিল। নাসরুদ্দিন দেওয়াল টপকানোর চেষ্টা করলেন না, বরং দেওয়ালের পাশে একটি আলগা ইট সরিয়ে সেখানে একটি ছোট ছিদ্র তৈরি করলেন। তারপর তিনি নিজের পাগড়ি থেকে সেই তামার টুকরোটি বের করলেন এবং একটি ধারালো পাথর দিয়ে তার উপর আরও কিছু আঁকাবাঁকা দাগ কেটে দিলেন, যাতে সেটি আরও রহস্যময় মনে হয়। তিনি সেই তামার টুকরোটিকে, যাকে এখন আমরা জাদুকরি তাম্রপত্র বলবো, সেই ছিদ্র দিয়ে বাগানের ভেতরে একটি ঘন ঝোপের পাশে সরিয়ে দিলেন। এবার নাসরুদ্দিন মূল ফটকের দিকে ফিরে আসলেন এবং পাহারাদারদের কাছে গিয়ে জোরে কেশে উঠলেন। পাহারাদাররা ধরফড়িয়ে জেগে উঠল এবং বল্ল মুচিয়ে ধরল। কে ওখানে? আরে শান্ত হও, আমি মোল্লা নাসরুদ্দিন, তিনি হাত তুলে বললেন। মোল্লাজি, আপনি এত রাতে এখানে কি করছেন? এক পাহারাদার বল্লম নিচে নামিয়ে জিজ্ঞেস করল। নসরুদ্দিন এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বললেন, খুব জরুরি কথা আছে। আমি এইমাত্র খবর পেয়েছি যে কিছু বিদেশি গুপ্তচর শহরে ঢুকে পড়েছে। তারা একটি মানচিত্র খুঁজছে, এমন একটি মানচিত্র যা সুলতানের গুপ্তধনের রাস্তা বলে দেয়। আর আমার সন্দেহ হচ্ছে যে সেই মানচিত্র কেউ কোতোয়াল সাহিবের বাগানে লুকিয়ে রেখেছে। পাহারাদাররা হেসে উঠল। গুপ্তচর আর আমাদের কোতোয়াল সাহেবের বাড়িতে? মোল্লাজি, আপনিও কি রসিকতা করছেন? এখানে একটা পাখিও ডানা ঝাপটাতে পারে না। নসরুদ্দিন গম্ভীর মুখ করে বললেন, রসিকতা করছি না। আমি 3 জনকে দেখেছি, একজন খুব লম্বা চওড়া, একজন বেটে ও চটপটে, এবং তাদের সর্দার বড় বড় গোফওয়ালা। তারা কথা বলছিল যে আজ রাতে তারা সেই মানচিত্র উদ্ধার করেই ছাড়বে। তার জন্য যদি তাদের কোতোয়ালের পুরো বাগানই খুঁড়তে হয় তবুও। পাহারাদারদের মুখের রং উড়ে গেল। 3 জনের হুলিয়া শুনে তাদের মনে হলো যে হয়তো মোল্লা সত্যিই বলছেন। তাহলে আমাদের কোতোয়াল সাহেবকে জাগানো উচিত। না না, দ্রুত বললেন, যদি কোতোয়াল সাহেব জানতে পারেন যে তার নাকের নিচে এমন হচ্ছে, তবে তিনি সবার আগে তোমাদের 2 জনকে চাকরি থেকে বের করে দেবেন যে তোমরা ঘুমাচ্ছিলে আর গুপ্তচররা ভেতরে কিছু লুকিয়ে রেখে গেল। আমার কথা শোনো, চুপচাপ পাহারা দাও।
যদি তারা আসে তবে তাদের হাতে নাতে ধারো, তখন কোতোয়াল সাহেব খুশি হয়ে তোমাদের পুরস্কার দেবেন। পাহারাদারদের এই পরামর্শ পছন্দ হল। তারা মোল্লাকে ধন্যবাদ জানালো এবং নিজেদের সতর্কতা বাড়িয়ে দিল। নসরুদ্দিন সেখান থেকে হাসতে হাসতে চলে গেলেন। তিনি বারুদ বিছিয়ে দিয়েছিলেন, এখন শুধু আগুনের ফুলকির অপেক্ষা ছিল। ইতিমধ্যে জগন, ভুরা এবং কালিয়া শহরে ঢুকে পড়েছিল। রাতের দ্বিতীয় প্রহর শুরু হয়ে গিয়েছিল। রাস্তাঘাট জনশূন্য ছিল, কিন্তু কুকুরের ডাক বলে দিচ্ছিল যে অচেনা লোক মহল্লায় ঘুরছে। তারা সরাসরি নসরুদ্দিনের বাড়ির দিকে গেল। নসরুদ্দিনের বাড়ি একটি ছোট গলিতে ছিল। কাঠের দরজাটি পুরনো ছিল এবং দেওয়ালগুলো কাঁচা ইটের তৈরি। জগন দেওয়ালে কান পাতল। ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। সে কালিয়াকে ইশারা করল। কালিয়া, যে দেওয়াল বেয়ে ওঠায় ওস্তাদ ছিল, বিড়ালের মতো কোনো শব্দ না করে দেওয়ালে উঠল এবং আঙিনায় লাফিয়ে পড়ল। সে ধীরে ধীরে দরজা খুলে বাকি দুজনকে ভেতরে ডেকে নিল। তিনজন পা টিপে টিপে ভেতরে ঢুকল। বাড়িতে অন্ধকার ছিল। তারা এক ঘর থেকে অন্য ঘরে গেল, কিন্তু নসরুদ্দিন সেখানে ছিলেন না। না তার স্ত্রী, না গাধা, না আর কেউ। বাড়ি খালি ছিল। সে পালিয়ে গেছে, রাগে ভুরা বলল। সে জানত আমরা আসব। জগন একটি প্রদীপ খুঁজে পেল এবং সেটি জ্বালালো। পালিয়ে যাবে কোথায়? পুরো শহর তন্ন তন্ন করে খুঁজব, কিন্তু আগে দেখো সে সেই তাম্রপত্র এখানেই ফেলে রেখে গেছে কিনা। তারা বাড়ির কোনায় কোনায় তল্লাশি চালালো, বাসনপত্র ছুঁড়ে ফেলল, বিছানা উল্টে দিল, মেঝে ঠুকে ঠুকে দেখল, কিন্তু তারা তাম্রপত্র পেল না। তখনই কালিয়ার নজর দেয়ালে ঝুলানো একটি পুরনো ক্যালেন্ডারের ওপর পড়ল, যার ওপর নাসরুদ্দিন কিছু হিসাব নিকাশ লিখে রেখেছিলেন। কিন্তু নিরক্ষর কালিয়ার মনে হল এটি কোনো সংকেত। সর্দার, এই দেখুন, কালিয়া চিৎকার করে বলল। জগন কাছে গিয়ে দেখল, সেখানে কয়লা দিয়ে কিছু লেখা ছিল। নাসরুদ্দিন লিখেছিলেন, কোতোয়ালকে 5 দিন পর সবজির টাকা দিতে হবে, বাগানের হিসাব। আসলে এটি ছিল নাসরুদ্দিনের ধারের নোট, কিন্তু সেই মুহূর্তে চোরদের মাথায় শুধু গুপ্তধন আর তাম্রপত্র ঘুরছিল। কোতোয়াল, বাগান। জগন শব্দগুলো ধীরে ধীরে পড়ল বা পড়ার নাটক করল, কারণ সে নিজেও খুব কম শিক্ষিত ছিল। তার চোখে উজ্জ্বলতা ফিরে আসল। বুঝলি মূর্খরা, ওই বুড়ো চালাক, কিন্তু আমরা তার চেয়েও বেশি চালাক। সে সেই তাম্রপত্র নিজের বাড়িতে রাখেনি, কারণ তার ভয় ছিল যে আমরা এখানে আসব। সে সেটি সবচেয়ে নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছে, কোতোয়ালের বাগানে। কোতোয়ালের বাড়ি? ভুরা কেঁপে উঠল। সর্দার, ও হল শের খান। যদি ধরা পড়ি তবে চামড়া ছিঁড়ে নেবে। জগন ভুরার মাথায় একটা থাপ্পড় মারল। ডরপোক, এটাই তো সবচেয়ে বড় চাল। কোনো চোর কোতোয়ালের বাড়িতে চুরি করার কথা ভাববে না, সেজন্যই ওটা সবচেয়ে নিরাপদ জায়গা। আর নাসরুদ্দিন নিজেই এখানে লিখেছে বাগানের হিসাব। এর মানে তাম্রপত্র ওখানেই আছে। ভাব দয়াকটার, সেই ভবিষ্যৎ বলার পত্রটি পেয়ে গেলে কোতোয়াল কেন, সুলতানও আমাদের কিছু করতে পারবে না। ভুরা এবং কালিয়া সর্দারের আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ দেখার লালচে পড়ে আবার রাজি হয়ে গেল। তারা নাসরুদ্দিনের বাড়ি থেকে কিছু খাবার দাবার তুলে নিল, যা অল্প কিছু বেঁচে ছিল, এবং নিজেদের ক্ষুধা মেটাতে মেটাতে কোতোয়ালের বাংলোর দিকে রওনা দিল। রাত আরও গভীর হয়েছিল। নিস্তব্ধতা এতটাই ছিল যে নিজের পায়ের আওয়াজই ভয়ঙ্কর মনে হচ্ছিল। কোতোয়ালের বাংলো শহরের অন্য প্রান্তে ছিল। সেখানে পৌঁছতে পৌঁছতে তাদের বেশ সময় লেগে গেল। যখন তারা সেখানে পৌঁছল, দেখল যে মূল ফটকে পাহারাদাররা খুব সতর্ক। সামনে দিয়ে যাওয়া যাবে না, জগন ফিসফিস করে বলল। পেছনের দিকে চলো, দেয়াল টপকে বাগানে ঢুকব। তারা পা টিপে টিপে পেছনের দিকে গেল। দেয়াল উঁচু ছিল, কিন্তু তাদের কাছে একটি দড়ি ছিল, যা তারা পথে একটি নির্মাণ কাজ চলার জায়গা থেকে চুরি করেছিল। কালিয়া দড়ির ফাঁস বানালো এবং দেয়ালের উপর ছুঁড়ে মারল। ফাঁসটি একটি পাথরে আটকে গেল। কালিয়া সবার আগে উঠল। তারপর সে জগন আর ভুরাকে টেনে তুলল। তিনজন ধপাস করে নরম মাটিতে লাফিয়ে পড়ল। ধীরে বেকুবেরা, জগন দাঁতে দাঁত চেপে বলল। বাগানটি অনেক বড় ছিল এবং নানা ধরনের গাছপালায় ভরা ছিল। জ্যোৎস্না রাতে ফুলের সুগন্ধ মাতাল করা মনে হচ্ছিল, কিন্তু চোরদের নজর সুগন্ধে নয়, মাটির ওপর ছিল। এখন কোথায় খুঁজব? ভুরা জিজ্ঞেস করল। জগন চারদিকে নজর বুলাল। নসরুদ্দিন বলেছিল যে গুপ্তধন বা মূল্যবান জিনিস সবসময় কোনো চিহ্নের কাছে থাকে, এমন কোনো গাছ বা ঝোপ যা আলাবা দেখায়। তখনই কালিয়ার নজর সেই ঝোপটির ওপর পড়ল, যেটির পাশে নসরুদ্দিন সেই তাম্রপত্রটি রেখেছিলেন। নসরুদ্দিন ইচ্ছা করেই সেখানকার মাটি একটু ওলটপালট করে দিয়েছিলেন এবং পাশে একটি সাদা কাপড় বেঁধে দিয়েছিলেন। ওই দেখো, কালিয়া ইশারা করল। ওখানের মাটি খোঁড়া মনে হচ্ছে। তিনজন সেই ঝোপের দিকে ছুটল। তারা হাত দিয়ে মাটি সরানো শুরু করে দিল,
কিছুক্ষণের মধ্যেই তাদের আঙুল কোনো শক্ত ধাতুর সঙ্গে ধাক্কা খেল। পেয়ে গেছি, জগন চাপা চিৎকার দিল। সে দ্রুত মাটি সরিয়ে সেই মরচে ধরা ময়লা তামার টুকরোটি বের করল। অন্ধকারে সেটির ওপরের দাগগুলো তাদের কাছে কোনো রহস্যময় লিপির মতো মনে হচ্ছিল। এইটাই সেই তাম্রপত্র। জগন সেটি চুমু খেল। এখন দুনিয়া আমাদের হাতের মুঠোয়। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। যেমনই তারা সেই টুকরোটি বের করল, পাশের একটি শুকনো ডাল ভুড়ার পায়ের নিচে পড়ে মট করে ভেঙে গেল। রাতের নিস্তব্ধতায় সেই আওয়াজ কোনো বিস্ফোরণের মতো শোনাল। পরের মুহূর্তেই দেয়ালের ওপাশ থেকে আওয়াজ আসল, কে ওখানে, ধরো ওদের। এরা ছিল নাসরুদ্দিনের মাধ্যমে সতর্ক করা সেই পাহারাদার। তারা সঙ্গে সঙ্গে দৌড়ে বাগানের দিকে আসল। মশালোর আলোয় বাগান ঝলমল করে উঠল। পালাও, জগন চিৎকার করল। তিনজন চোর দেয়ালের দিকে দৌড়াল, কিন্তু হড়ভড় করে তারা রাস্তা ভুলে গেল এবং সরাসরি কোতোয়ালের সবার ঘরের জানালার নিচে পৌঁছে গেল। সরবল শুনে কোতোয়াল শেরখানও জেগে গিয়েছিলেন। তিনি নিজের তলোয়ার নিয়ে জানালায় আসলেন এবং চিৎকার করলেন, চোর, ডাকাত, আমার বাগানে! জগন, ভুড়া এবং কালিয়া চার দিক থেকে ঘেরাও হয়ে গিয়েছিল। একদিকে পাহারাদার, অন্যদিকে উঁচু দেয়াল এবং তৃতীয় দিকে স্বয়ং কোতোয়াল। সর্দার, এখন কি করি? কালিয়া কান্নাকাটি করার মতো অবস্থা হল। জগন দেখল যে একপাশে একটি পুরনো বড় গাছ আছে, যার ডালগুলো দেয়ালের বাইরে পর্যন্ত চলে গেছে। গাছে ওঠো, সে আদেশ দিল। তারা প্রাণ হাতে নিয়ে গাছে চড়তে লাগল। পাহারাদাররা নিচ থেকে বল্লম ছুড়ল, কিন্তু তারা অল্পের জন্য বেঁচে গেল। কোনো মতে তারা গাছের সবচেয়ে উঁচু ডালে পৌঁছল এবং সেখান থেকে দেয়ালের বাইরে লাফ দিল। ধপাস, ধপাস, ধপাস। তিনজন নিচে পড়ল। চোট লাগল, কিন্তু প্রাণ বেঁচে গেল। তারা পেছন ফিরে তাকালো না এবং জানোয়ারের মতো দৌড়াল। তাদের হাতে সেই তাম্রপত্র তখনও শক্ত করে ধরা ছিল। পাহারাদাররা কিছু দূর তাড়া করল, কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে চোরেরা উধাও হয়ে গেল। কোতোয়াল শেরখান রাগে লাল হয়ে যাচ্ছিলেন। পুরো শহরে ঘোষণা করে দাও, ওই 3 গুপ্তচরকে ধরতে পারলে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। তারা আমার বাগান থেকে নিশ্চয়ই কোনো গোপনীয় তথ্য চুরি করেছে। এদিকে নসরুদ্দিন, যিনি একটি নিরাপদ দূরত্বে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলেন, নিজের হাসি আটকাতে পারলেন না। বাহ, কি দৃশ্য ছিল! এখন এই 3 জন শুধু চোর নয়, বরং রাজ্যের শত্রু হয়ে গেছে। আর তাদের কাছে কি আছে? ভাঙাড়ি দোকানের একটি বেকার টুকরো, যাকে তারা নিজেদের ভাগ্য মনে করছে। চোরেরা শহর থেকে দূরে একটি পুরনো ধ্বংসস্তূপে গিয়ে থামল। এই জায়গাটি শহরের সীমান্তে ছিল এবং এখানে কেউ আসত না। তারা খুব জোরে হাঁপাচ্ছিল। তাদের কাপড় ছেড়ে গিয়েছিল এবং শরীরে আঁচড় লেগেছিল। কিন্তু জগনের মুখে একটি বিজয়ের হাসি ছিল। সে কাঁপা কাঁপা হাতে সেই তামার টুকরোটি বের করল এবং একটি ছোট মোমবাতি জ্বালালো, যা তাদের পকেটে বেঁচেছিল। দেখো একে, জগন ফিসফিস করে বলল। এটির জন্যে আমরা নিজেদের প্রাণ ঝুঁকিতে ফেলেছিলাম। এবার পড়ো তো, এটা কি লেখা আছে এতে? 3 জনই নিরক্ষর ছিল, বা খুব কম পড়ালেখা জানত। তারা সেটির ওপর থাকা এলোমেলো দাগ আর নসরুদ্দিনের আঁকা অদ্ভুত চিহ্নগুলোর দিকে তাকিয়ে রইল। এটি তো কোনো খুব পুরনো ভাষা, ভুড়া বলল। হয়তো দেবতাদের ভাষা। আমার মনে হয় এটি কোনো মানচিত্র, কালিয়া আঙুল বুলিয়ে বলল। দেখুন, এই দাগটি নদীর মতো দেখাচ্ছে, আর এই গোলটি, এটি হয়তো কোনো মন্দির। জগন সেটি মন দিয়ে দেখল। নসরুদ্দিন তার ওপর একটি জায়গায় এমন একটি চিহ্ন এঁকেছিলেন, যা অনেকটা পুকুরের মতো দেখাচ্ছিল, এবং তার পাশে একটি গাছ। তুই ঠিক বলছিস, জগন গম্ভীরভাবে বলল। এটি ভবিষ্যৎ নয়, বরং তার থেকেও বড় কোনো গুপ্তধনের মানচিত্র। এই তাম্রপত্র আমাদের সেই জায়গায় নিয়ে যাবে যেখানে 100 বছরের পুরনো সোনাপোতা আছে। আর দেখো এই চিহ্নটি, এটি শহরের উত্তরে অবস্থিত সেই পুরনো কালো পুকুরের মতো দেখাচ্ছে না? ভুড়া আর কালিয়াও মন দিয়ে দেখল। তাদের লালচ তাদের সেটাই দেখাচ্ছিল যা তারা দেখতে চাইছিল। হ্যাঁ সর্দার, একদম সেরকমই। আর তার কাছে সেই পুরনো অশ্বত্থ গাছটিও আছে। তাহলে ঠিক রইল, জগন সিদ্ধান্ত শোনাল। আমরা কাল সকালে হওয়ার সাথে সাথেই সেই পুকুরের দিকে যাব। নসরুদ্দিন ভেবেছিল যে সে আমাদের ফাঁসিয়ে দেবে, কিন্তু তার জিনিসই আমাদের কাজে লেগে গেল। এখন আমরা শুধু বড়লোক হব না, আমরা আমির হব। তারা জানত না যে কালো পুকুর শহরের সবচেয়ে বিপজ্জনক এলাকা ছিল, যেখানে দলদল ছিল এবং বুনো কুমিরদের বাস ছিল। আর নসরুদ্দিন সেই চিহ্নটি এমনি এঁকে দিয়েছিলেন, কারণ তার হাত পিছলে গিয়েছিল। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। ওদিকে কোতোয়াল শের খান নিজের সম্মানের প্রশ্ন বানিয়ে নিয়েছিলেন।
তিনি নিজের সবচেয়ে দ্রুতগামী ঘোড়সাওয়ারদের চারদিকে পাঠিয়ে দিয়েছিলেন। সকাল হতে হতে পুরো শহরে এই খবর ছড়িয়ে গেল যে ৩ বিপজ্জনক বিদেশি গুপ্তচর কোতোয়ালের বাড়ি থেকে রাজ্যের নিরাপত্তার সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়েছে। নসরুদ্দিন সকালে নিজের গাধায় সওয়ার হয়ে বাজারে বের হলেন। লোকজন দল বেঁধে কথা বলছিল। শুনলে তুমি ৩ গুপ্তচর এসেছে, তারা উড়তে পারে, একজন বলল। হ্যাঁ, আর তাদের কাছে এমন শক্তি আছে যে তারা দেয়ালের ওপাশে দেখতে পায়, দ্বিতীয়জন যোগ করল। নসরুদ্দিন মনে মনে হাসলেন। গুজব বাস্তবতার চেয়ে বেশি জোরে দৌড়ায়। তিনি একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ের চুমুক দিলেন। সেখানে একজন সরকারি সিপাহীও চা খাচ্ছিল। নসরুদ্দিন ইচ্ছা করেই তাকে জিজ্ঞেস করলেন, সিপাহীজি, কি ব্যাপার, এত শোরগোল কেন? সিপাহী জানালো, মোল্লাজি, কি বলবো, ৩ শয়তান আছে। কোতোয়াল সাহেবের ধারণা তারা কালো পুকুরের দিকে পালিয়েছে। আমাদের গুপ্তচররা তাদের পায়ের চিহ্ন দেখেছে। আমরা একটি বড় দল নিয়ে সেখানে যাচ্ছি। আজ তাদের বাঁচা অসম্ভব। নসরুদ্দিন চমকে উঠলেন। তিনি তো শুধু আন্দাজে সেই তামার টুকরোটি বানিয়েছিলেন, কিন্তু সংযোগ দেখুন যে চোরেরা সেটির ভুল অর্থ বের করে সত্যি সত্যি কালো পুকুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর সিপাহীরাও তাদের ওখানেই ট্র্যাক করে ফেলেছে। একে বলে যখন বিপদ আসে তখন চারদিক থেকে আসে, নসরুদ্দিন ভাবলেন। যদি সিপাহীরা তাদের ধরে ফেলে তবে তারা বলে দেবে যে এটি সব আমার পরিকল্পনা ছিল, আর যদি তারা আমার নাম নিয়ে নেয় তবে কোতোয়াল আমাকেও ছাড়বে না। আমাকে কিছু করতে হবে, আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে যাতে আমি গল্পটিকে নিজের মতো করে ঘুরিয়ে দিতে পারি। নসরুদ্দিন নিজের চা দ্রুত শেষ করলেন এবং নিজের গাধাকে তাড়া দিলেন। তিনি একটি ছোট পথ দিয়ে কালো পুকুরের দিকে চললেন যাতে সিপাহীদের আগে বা তাদের সাথেই সেখানে পৌঁছতে পারেন। ওদিকে কালো পুকুরের কাছে জগন, ভুরা এবং কালিয়া নিজেদের ভাগ্য খুঁড়তে ব্যস্ত ছিল। পুকুরের ধার কাদায় ভরা ছিল এবং দুর্গন্ধযুক্ত ছিল। মশা ভনভন করছিল। সর্দার, এখানে তো শুধু কাদা, ভুরা নাক ছিটকে বলল। চুপ করার খোদ, জগন ধমক দিল। মানচিত্র মিথ্যে বলতে পারে না, এটি প্রাচীন তাম্রপত্র, গুপ্তধন এখানেই কোথাও আছে, কাদার নিচে। তারা বেলচা দিয়ে দলদলে জমি খুঁড়ছিল। হঠাৎ কালিয়ার কোদাল কোনো শক্ত জিনিসের সঙ্গে ধাক্কা খেল। টক। ৩ জনের হার্টবিট থেমে গেল। পেয়ে গেছিস? জগন উৎসাহের সাথে জিজ্ঞেস করল। তারা দ্রুত কাদা সরাল। সেখানে একটি পুরনো পচা কাঠের সিন্দুক দেখা গেল। এই সিন্দুকটি হয়তো বহু বছর আগে কোনো বন্যায় ভেসে এখানে এসেছিল, কিন্তু চোরেদের মনে হল এটাই সেই গুপ্তধন। গুপ্তধন, গুপ্তধন! তারা খুশিতে চিৎকার করতেই যাচ্ছিল যে তখনই ঘোড়ার খুরের আওয়াজ প্রতিধ্বনিত হল। তারা ফিরে দেখল, ধুলোর মেয়ে গুড়িয়ে তাদের দিকে ধেয়ে আসছিল কোতোয়াল শের খানের সিপাহীরা। ঘিরে ফেলেছে, কালিয়া চিৎকার করল। জগন সিন্দুকটি শক্ত করে ধরল। এটি ছাড়ব না, এটি আমাদের কষ্টের ফল। সিপাহীরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলল। আত্মসমর্পণ করো গুপ্তচরেরা, আর সেই রাজকীয় নথি আমাদের ফেরত দাও। সিপাহীদের সর্দার তলোয়ার উঁচিয়ে হুঙ্কার দিল। নথি? কোন নথি? এটা তো গুপ্তধন! জগন চিৎকার করল। মিথ্যে বলো না, আমরা জানি তোমাদের কাছে সেই তাম্রপত্র আছে, সিপাহী বলল। জগন নিজের পকেট থেকে সেই তামার টুকরোটি বের করল এবং বাতাসে দোলাল। তোমরা এটার কথা বলছো? এটা আমাদের, এটা আমরা দেব না। সিপাহীদের মনে হল এটাই সেই গুপ্ত নথি। তারা এগিয়ে আসল। চোরেরা লড়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তাদের কাছে অস্ত্র ছিল না, শুধু কোদাল আর সেই ভারী সিন্দুকটি ছিল। তখনই ঝোপের আড়াল থেকে মোল্লা নসরুদ্দিন বেরিয়ে আসলেন। তিনি একটি জোরালো আওয়াজ দিলেন, থামো! সবার নজর মোল্লার উপর আটকে গেল। সিপাহীরাও থেমে গেল এবং চোরেরা অবাক হয়ে গেল। মোল্লা, তুমি এখানে কি করছ? জগন দাঁতে দাঁত চেপে বলল। তুমি আমাদের ফাঁসিয়েছ। নসরুদ্দিন সিপাহীদের সর্দারের দিকে তাকিয়ে বললেন, সিপাহীজি, সাবধান! এদের কাছে যে সিন্দুকটি আছে তাতে গুপ্তধন নেই, তাতে একটি খুব বিপজ্জনক কালো জাদু আছে। যদি তারা ওটা খুলে দেয় তবে পুরো শহর ছাই হয়ে যাবে। এটি শুনে সিপাহীদের পা থমকে গেল। সেই যুগে মানুষ জাদুটোনাকে খুব ভয় পেত। জগন সুযোগ দেখল। হ্যাঁ, ঠিকই বলছে এই বুড়ো, যদি কেউ এগিয়ে আসার চেষ্টা করো তবে আমি এই সিন্দুক খুলে দেব আর সবাইকে ভস্য করে দেব। জগন নসরুদ্দিনের মিথ্যের সুবিধা নেওয়ার চেষ্টা করল। এখন পরিস্থিতি বড় অদ্ভুত হয়ে গেল। সিপাহীরা ভয়ের চোটে এগোচ্ছিল না, আর চোরেরা সিন্দুক নিয়ে দলদলের কিনারায় দাঁড়িয়েছিল। নসরুদ্দিন মাঝখানে দাঁড়িয়ে হাসছিলেন। কোতোয়াল শের খান, যিনি এতক্ষণ পেছনে ছিলেন, ঘোড়া নিয়ে সামনে আসলেন। মোল্লা, তুমি কি আবল তাবল বকছ? কালো জাদু! আমি এসব কথা বিশ্বাস করি না। সৈনিকেরা, ধরো ওদের! কোতোয়ালের আদেশ পেতেই সৈনিকরা আবার এগিয়ে গেল। জগন দেখল যে এখন বাঁচার কোনো পথ নেই। সে রাগে সেই সিন্দুকটি সিপাহীদের দিকে ছুঁড়ে মারল।
সিন্দুকটি বাতাসে খুলে গেল এবং তার ভেতর থেকে সোনার মুদ্রা নয় বরং হাজার হাজার বিষাক্ত লাল পিঁপড়ে আর পচা কাপড় বাইরে পড়ল। সেই সিন্দুকটি হয়তো কোনো পুরনো ভাঙাচোরা ছিল, যাতে পিঁপড়েরা নিজেদের ঘর বানিয়ে নিয়েছিল। পিঁপড়ের বৃষ্টি সিপাহীদের ওপর হল। তারা বাপরে বাঁচাও চিৎকার করতে করতে নিজেদের কাপড় ঝাড়তে লাগল। ঘোড়াগুলো ভয় পেয়ে গেল, হুড়োহুড়ি পড়ে গেল। এই পরিস্থিতির সুযোগ নিয়ে জগন ভুরা আর কালিয়াকে ইশারা করল, পালাও, পুকুরে ঝাঁপ দাও। 3 চোর সেই নোংরা কাদায় ভরা পুকুরে ঝাঁপ দিল এবং সাঁতরে অন্য প্রান্তে চলে গেল। সিপাহীরা পিঁপড়েদের সাথে লড়তে ব্যস্ত ছিল, সেজন্য তারা তাদের তাড়া করতে পারল না। চোরেরা বেঁচে তো গেল, কিন্তু তাদের গুপ্তধন, যা আসলে পিঁপড়েদের ঘর ছিল, আর তাদের তাম্রপত্র, যা ওখানেই পড়ে গিয়েছিল, সব ফেলে গেল। তারা কাদায় মাখা, ভেজা এবং খালি হাতে পুকুরের অন্য পাড়ে পৌঁছাল। নসরুদ্দিন মাটি থেকে সেই তামার টুকরোটি তুললেন এবং সেটি কোতোয়ালকে দিয়ে বললেন, এই নিন কোতোয়াল সাহেব, আপনার রাজকীয় নথি। ভাগ্যিস শত্রু এটি নিয়ে যেতে পারেনি। কোতোয়াল সেটি উল্টে পাল্টে দেখলেন। এটি কি আবর্জনা, এর ওপর তো কিছুই বোঝা যাচ্ছে না। নসরুদ্দিন গম্ভীরভাবে বললেন, এটাই তো এর বিশেষত্ব হুজুর, এটি সংকেত লিপি অর্থাৎ কোড ল্যাঙ্গুয়েজে আছে। এটি শুধু সুলতানের সবচেয়ে বুদ্ধিমান উজিরই পড়তে পারেন। আপনি এটি বাঁচিয়ে অনেক বড় কাজ করেছেন। কোতোয়াল নিজের প্রশংসা শুনে ফুলে উঠলেন। তিনি সেই বেকার টুকরোটিকে রেশমি কাপড়ে জড়ালেন এবং নসরুদ্দিনের পিঠ চাপড়ে দিলেন। সাব্বাস মোল্লা, তোমার জন্য আজ রাজ্যের একটি বড় রহস্য বেঁচে গেল। চোরেরা দূর থেকে ঝোপের আড়ালে লুকিয়ে এসব দেখছিল। তারা ঠান্ডায় কাঁপছিল আর রাগে জ্বলছিল। জগন হাত মুষ্টিবদ্ধ করল। সে আবার আমাদের হারিয়ে দিল, আমাদের তাম্রপত্রও নিয়ে গেল আর আমাদের কাদায় স্নান করিয়ে দিল। কিন্তু এখন এটি যুদ্ধ, এখন আমি তাকে ছাড়ব না। এখন আমার গুপ্তধন চাই না, এখন আমার মোল্লা নসরুদ্দিনের মাথা চাই। কালিয়া কাঁপতে কাঁপতে বলল, কিন্তু সর্দার, ওই লোকটা সাধারণ নয়, ওর কাছে মগজ নয়, জাদু আছে। জাদুকে লোহা দিয়ে কাটা যায়। জগন নিজের কোমর থেকে একটি ছোট চাকু বের করল, যা বেঁচে গিয়েছিল। শুনেছি শহরে কাল বহুরূপী মেলা বসতে যাচ্ছে। পুরো শহর ওখানে থাকবে, আমরাও ওখানে থাকব ছদ্মবেশে, আর সেখানেই সবার সামনে ওই মোল্লার খেয়াল খতম করব। নসরুদ্দিন, যিনি এখন বাড়ির দিকে ফিরছিলেন, হঠাৎ থামলেন। তিনি ঘাড়ের পেছনে একটি অদ্ভুত শিরশিরানি অনুভব করলেন, যেন কোনো অদৃশ্য বিপদ তার দিকে এগিয়ে আসছে। তিনি আকাশের দিকে তাকালেন। কালো মেঘ ঘনিয়ে এসেছিল, তুফান আসার কথা ছিল। নসরুদ্দিন জানতেন যে এই খেলা এখনও শেষ হয়নি। চোরেরা হার মেনে পালিয়ে যাওয়ার মতো লোক ছিল না, তারা ফিরে আসবে এবং আরও বিপজ্জনক হয়ে আসবে। কিন্তু নসরুদ্দিনের কাছেও এখনও অনেক চাল বাকি ছিল। তিনি নিজের পাগড়ি ঠিক করলেন এবং বাড়ির পথ ধরলেন, যেখানে তার স্ত্রী ফাতেমা বেলুন নিয়ে তার অপেক্ষা করছিল, কারণ তিনি সারা রাত নিখোঁজ ছিলেন। হয়তো চোরদের সামলানো সোজা ছিল, কিন্তু স্ত্রীর প্রশ্নের উত্তর দেওয়া, ওটা ছিল এক আলাদা যুদ্ধ। চোরেরা তো কসম খেয়ে নিয়েছে যে তারা মোল্লা নসরুদ্দিনের খেল খতম করে দেবে, এবং এর জন্য তারা বেছে নিয়েছে শহরের সবচেয়ে বড় বহুরূপী মেলা। কিন্তু তারা কি জানে যে মেলায় তারা মোল্লাকে ফাঁসাতে যাচ্ছে, সেখানে স্বয়ং সুলতানও ছদ্মবেশে আসতে চলেছেন? কি হবে যখন চোরেরা মোল্লা ভেবে সুলতানের উপর হামলা করে দেবে, আর নসরুদ্দিন নিজের স্ত্রীর রাগ থেকে বাঁচার জন্য কোনো নতুন গল্প শোনাবেন, যা তাকে আরও এক বড় বিপদে ফেলে দেবে? হাসি, ভয় আর ভুল বোঝাবুঝির মহাসংগ্রাম এখনও বাকি আছে। দেখা হবে পরের পর্বে। মেঘের গর্জন এখন থেমে গিয়েছিল এবং আকাশে সূর্য নিজের লাল আভা ছড়িয়ে উদিত হয়েছিল। সারা রাত ধরে চলা সেই ঝোড়ো ঘটনাক্রমের পর শহরের সকাল এক অদ্ভুত শান্তি নিয়ে এসেছিল। কিন্তু এই শান্তি মোল্লা নসরুদ্দিনের জন্য ছিল না। তার জন্য আসল তুফান তো এখন শুরু হতে চলেছিল, আর সেই তুফান তার নিজের ঘরের 4 দেয়ালের ভেতর তার অপেক্ষা করছিল। নসরুদ্দিন নিজের বাড়ির দরজাকে খুব সাবধানে ধাক্কা দিলেন। পুরনো কবজাগুলো চরচর করে একটি হালকা শব্দ করল, যা নিস্তব্ধতায় কোনো বিস্ফোরণের মতো শোনাল। নসরুদ্দিন নিজের শ্বাস বন্ধ করে নিলেন এবং এক চোখ বন্ধ করে ভেতরে উকি দিলেন। আঙিনা খালি ছিল। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং পা টিপে টিপে ভেতরে ঢুকলেন। তিনি ভাবলেন যে যদি তিনি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়েন আর ঘুমানোর নাটক করেন, তবে হয়তো বেঁচে যাবেন। কিন্তু যেমনই তিনি দ্বিতীয় কদম এগিয়ে দিলেন, একটি চেনা এবং হৃৎপিণ্ড কাঁপিয়ে দেওয়া আওয়াজ প্রতিধ্বনিত হল। তো এখন আসার সময় হলো নবাব সাহেবের? নসরুদ্দিনের পা ওখানেই জমে গেল। তিনি ধীরে ধীরে মাথা ঘোরালেন।
সামনে তার বেগম ফাতেমা দাঁড়িয়েছিল। হাতে সেই পুরনো আর বিখ্যাত বেলুন ছিল যা দেখে বড় বড় বীরদেরও ঘাম ছুটে যেত। ফাতেমার চোখে ঘুমের অভাব আর রাগের আধিক্য পরিষ্কার দেখা যাচ্ছিল। নসরুদ্দিন সঙ্গে সঙ্গে নিজের সবচেয়ে নিষ্পাপ হাসি মুখে মেখে নিলেন। আরে বেগম, তুমি জেগে আছো? আমি তো শুধু ভোরের তাজা বাতাস খেতে বেরিয়েছিলাম। হাকিম সাহেব বলেছেন যে ভোরের হাঁটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী হয়। ভোরের হাঁটা? ফাতেমা এক কদম এগিয়ে আসিল। সারা রাত তুমি গায়েব ছিলে, বাইরে আঁধি চলছিল, আর তুমি ভোরের হাঁটা দিচ্ছিলে? সত্যি সত্যি বলো নসরুদ্দিন, কাল তুমি আনাজ নিতে গিয়েছিলে। সেই আনাজ কোথায়? আর সেই মানিব্যাগ কোথায়? আর তুমি খালি হাতে কেন ফিরেছ? আর তোমার জামাকাপড় কাদায় মাখা কেন? প্রশ্নের এই বাণে নসরুদ্দিন ঘেরাও হয়ে গেলেন, কিন্তু তিনি কাঁচা খেলোয়াড় ছিলেন না। তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন এবং মুখে একটি গম্ভীর ও রহস্যময় ভাব নিয়ে আসলেন। ফাতেমা, তুমি বুঝবে না, কাল রাতে এই শহরে এক বিশাল বিপদ এসেছিল। যদি আমি না থাকতাম তবে হয়তো আজ এই শহর মানচিত্র থেকেই মুছে যেত। ফাতেমা বেলুন নিচে নামালেন না, কিন্তু তার ভ্রুতে কিছুটা কৌতূহল দেখা দিল। কেমন বিপদ? আবার কোনো গল্প বানাচ্ছ? গল্প নয় বেগম, বাস্তবতা। নাসিরুদ্দিন আওয়াজ নিচু করে বললেন, যেন কোনো গোপন কথা বলছেন। কাল যখন আমি ফিরছিলাম তখন আমার সাথে ৩ ভয়ঙ্কর জিনের দেখা হলো, যারা মানুষের বেশে ছিল। তারা শহরের পানিতে বিষ মেশাতে যাচ্ছিল। আমি নিজের জীবন বাজি রেখে তাদের শহর থেকে দূরে সেই কালো পাহাড় আর তারপর কালো পুকুরের দিকে তাড়া করলাম। সারা রাত আমি তাদের সাথে লড়াই করলাম। তখন গিয়ে আমি তাদের ভাগালাম। সেই জন্যই আনাজ আর মানিব্যাগ সব সেই লড়াইয়ে কুরবানি হয়ে গেল। কিন্তু চিন্তা করো না বেগম, আমি শহরকে বাঁচিয়ে নিয়েছি। ফাতেমা তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তিনি জানতেন যে তার স্বামী দুনিয়ার সবচেয়ে বড় গল্পকার, কিন্তু তার জামাকাপড়ে লেগে থাকা কাদা আর চেহারার ক্লান্তি বলে দিচ্ছিল যে তিনি সত্যি সত্যি সারা রাত কোনো না কোনো বিপদ তো ঝেলেইছেন। তার রাগ কিছুটা নরম হলো। যাই হোক, যদি তুমি জ্যান্ত ফিরে এসেছো তবে সেটাই অনেক, কিন্তু মনে রাখো ঘরে এক দানা আনাজ নেই। এখন তুমি কি করবে? নসরুদ্দিন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। চলো, জান বাঁচল। চিন্তা করো না বেগম, আজ শহরে বহুরূপী মেলা বসেছে। শুনেছি সুলতান ঘোষণা করেছেন যে যে সবচেয়ে অনন্য সাজবে তাকে মুখ চাওয়া পুরস্কার দেওয়া হবে। আমি সেখানে যাব আর নিজের কলার প্রদর্শন করব। আর সন্ধে নাগাদ শুধু আনাজ নয়, বরং তোমার জন্য সেই রেশমি শালও আনব যার জন্য তুমি কবে থেকে আবদার করছো। রেশমি শালের নাম শুনতেই ফাতেমার মুখে হালকা হাসি ফুটে উঠল। ঠিক আছে, কিন্তু যদি সন্ধে নাগাদ খালি হাতে ফেরো তবে মনে রেখো এই বেলন আর আমার হাত দুটোই তৈরি থাকবে। নাসরুদ্দিন তাড়াতাড়ি সম্মতি দিলেন এবং গোসলখানায় ঢুকে পড়লেন। নাওয়া খাওয়া সেরে আর পরিষ্কার কাপড় পরে যখন তিনি বাইরে বেরোলেন তখন তার মগজ আবার নিজের চাল চলতে শুরু করেছিল। তিনি জানতেন যে বহুরূপী মেলা শুধু বিনোদনের জায়গা নয়, বরং সেটি এমন একটি জায়গা যেখানে ভিড়ের মধ্যে লুকানো সবচেয়ে সহজ হয়। আর তার বিশ্বাস ছিল যে সেই ৩ চোর জগন, ভুড়া আর কালিয়া অবশ্যই তার পিছু নেবে, কারণ তাদের তাম্রপত্র আর গুপ্তধন দুটোই নসরুদ্দিনের কারণে তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। আর চোরদের অহংকার তাদের শান্ত থাকতে দেবে না। ওদিকে শহরের অন্য প্রান্তে একটি পরিত্যক্ত গুদামে ৩ চোরের অবস্থা শোচনীয় ছিল। কালো পুকুরের কাদার দুর্গন্ধ এখনও তাদের শরীর থেকে যায়নি। জগন একটি ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে লাগা আঁচড় দেখছিল। ভুড়া এক কোনায় বসে শুকনো রুটি চিবোচ্ছিল, যা সে কোনো এক ভিখারির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। আর কালিয়া নিজের চাকুর ধার তেজ করছিল। আজকের দিনটাই শেষ হবে ওই মোল্লার জন্য, জগন নিজের গোফে মোচড় দিতে দিতে বলল। আমি খবর পেয়েছি ও আজ বহুরূপী মেলায় আসতে চলেছে। কিন্তু সর্দার, মেলায় তো হাজার হাজার লোক থাকবে, আর সবাই মুখে রং মেখে থাকবে বা মুখোশ পরে থাকবে। আমরা তাকে চিনব কি করে? জগন একটি শয়তানি হাসি হাসল। এটাই তো আমাদের চাল ভুড়া। আমরা তাকে চিনব না, আমরা বাধ্য করব যাতে সে নিজে সামনে আসে। আর আমরাও সেখানে নিজেদের আসল চেহারা নিয়ে যাব না, আমরাও বহুরূপী সাজব। এমন সাজব যে মোল্লার বাপও আমাদের চিনতে পারবে না। কালিয়া জিজ্ঞেস করল, আমরা কি সাজব সর্দার? জগনের নজর গুদামের কোনায় পড়ে থাকা একটি পুরনো সিন্দুকের ওপর পড়ল, যার ওপর একটি নাটক দলের নাম লেখা ছিল। এই গুদামটি হয়তো কোনো পুরনো নাটক কোম্পানির ছিল, যারা নিজেদের সরঞ্জাম ফেলে পালিয়ে গিয়েছিল। জগন সিন্দুক খুলল। তাতে নানা ধরনের কাপড় আর মুখোশ ছিল, রাজা, উজির, রাক্ষস, সাধু আর জানোয়ার। জগন ৩টি ভয়ঙ্কর রাক্ষসের মুখোশ
আর কালো আলখাল্লা বের করল। আমরা এগুলো পরব। রাক্ষস। মেলায় রাক্ষসদের হাতে গদা আর তলোয়ার রাখার ছাড় থাকে। কেউ আমাদের ওপর সন্দেহ করবে না। আমরা আমোদ প্রমোদের ছলে ভিড়ে ঢুকব, আর যেমনই মোল্লাকে দেখা যাবে, খেল খতাম। তিনজন সেই কালো আলখাল্লা পরল আর ভয়ঙ্কর মুখোশ লাগিয়ে নিল। এখন তারা মানুষ নয়, বরং সাক্ষাৎ যমদূত মনে হচ্ছিল। তাদের চোখে বদলার আগুন আর হাতে নকল দেখতে কিন্তু আসল ধারালো অস্ত্র ছিল। ইতিমধ্যে শাহী মহলে এক অন্যরকম খিচুড়ি পাকছিল। সুলতান নিজের আলিশান সিংহাসনে বসে বসে হাই তুলছিলেন। দরবারীরা নিজের নিজের জি হুজুরিতে ব্যস্ত ছিল, কিন্তু সুলতানের মন উচাটন ছিল। উজিরে আজম, সুলতান বললেন, আমরা বোর হয়ে গেছি। রোজ সেই একই দরবার, সেই একই অভিযোগ আর সেই একই জি হুজুরি। আমাদের প্রজাদের আসল অবস্থা দেখতে হবে। শুনেছি আজ শহরে বহুরূপী মেলা বসেছে। উজির মাথা নত করে বললেন, জি জাহাপনা, অনেক বড় মেলা। দূর দূরান্ত থেকে শিল্পীরা এসেছেন। তাহলে আমরাও সেখানে যাব। সুলতান সিদ্ধান্ত শোনালেন, কিন্তু সুলতান হয়ে নয়, একজন সাধারণ মানুষ হয়ে। আমরা দেখতে চাই আমাদের পেছনে আমাদের প্রজারা আমাদের সম্পর্কে কি বলাবলি করে। উজির ঘাবড়ে গেলেন, কিন্তু বললেন, জাহাপনা, এটি সুরক্ষিত নয়। ভিড়ের মধ্যে কেউ খামোশ হবে না। সুলতান হাত তুললেন, আমাদের ফয়সালা অটল। আমরা দুজনেই বেশ পাল্টাব। আমি এক ধনী বিদেশি বণিকের বেশ ধরব, আর তুমি আমার মুনিম, হিসাবরক্ষক সাজবে। কেউ চিনতে পারবে না যে আমি সুলতান। উজির না চাইতেও রাজি হতে বাধ্য হলেন। কিছুক্ষণের মধ্যেই সুলতান একটি ভারী পাগড়ি আর লম্বা দাড়ি লাগিয়ে নিলেন, এবং দামি কিন্তু বিদেশি ধাঁচের পোশাক পরে নিলেন। উজিরও নিজের চেহারা বদলে নিলেন। এবার তাদের বুখারা থেকে আসা দুই ধনী সওদাগর বলে মনে হচ্ছিল। দুপুর হতে হতে মেলা তার পুরো রমরমা অবস্থায় ছিল। ঢোল নগাড়ার শব্দে আকাশ কাঁপছিল। রংবেরঙের তাঁবু লাগানো হয়েছিল। বাতাসে জিলাপি আর সিঙ্গাড়ার সুবাস ভাসছিল। জাদুকর তার খেলা দেখাচ্ছিল, সাপুড়েরা বিন বাজাচ্ছিল, আর নটেরা দড়ির উপর হেঁটে কসরত দেখাচ্ছিল। চারিদিকে বহুরূপীরা ঘুরে বেড়াচ্ছিল। কেউ শিব সেজেছিল, কেউ ডাকাত, কেউ পুলিশ, তো কেউ ভালুক। মোল্লা নাসিরউদ্দিন মেলার ভিড়ে সামিল হলেন। তিনি বিশেষ কোনো বেশ বদলাননি, শুধু নিজের পাগড়ির রং বদলে উজ্জ্বল হলুদ করে নিয়েছিলেন, আর চোখে একটু সুরমা লাগিয়েছিলেন, যাতে তাকে সামান্য আলাদা দেখায়। তিনি মজা করে এক দোকান থেকে গরম গরম জিলাপি কিনে খাচ্ছিলেন। তার নজর চারদিকে ঘুরছিল, চতুর এবং সতর্ক। তখনই তার নজরে ভিড়ের মধ্যে তিনটি আজব আকৃতি পড়ল। তিন বিশালকায় রাক্ষস, যাদের মুখগুলো ভয়ঙ্কর ছিল এবং হাতে বড় বড় গদা আর তলোয়ার ছিল। তারা ভিড় চিড়ে এগোচ্ছিল। সাধারণ মানুষ তাদের দেখে তালি দিচ্ছিল, এটা ভেবে যে এটি কোনো নাটক। কিন্তু নাসিরউদ্দিনের অভিজ্ঞ চোখ অন্য কিছু দেখল। ওই রাক্ষসদের হাঁটা চলার মধ্যে একটা উদ্দেশ্য ছিল। তারা এদিক ওদিক তামাশা দেখছিল না, বরং তাদের নজর মুখোশের আড়ালে কাউকে খুঁজছিল। আর সবথেকে বড় কথা, তাদের মধ্যে এক রাক্ষস জগন বারবার নিজের কবজি চুলকাচ্ছিল। নাসিরউদ্দিনের মনে পড়ল যে গতরাতে গর্ত থেকে বেরোনোর সময় তিনি দেখেছিলেন যে ঠন্ডের সর্দারের হাতে লাল পিঁপড়ে কামড়েছিল। তাহলে তারা এসেই গেল। নাসিরউদ্দিন জিলাপির শেষ টুকরোটি মুখে দিলেন এবং গোঁফ মুছলেন। এবার খেলা শুরু হবে। নাসিরউদ্দিন ভিড়ের মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করলেন না, বরং ইচ্ছে করে একটি উঁচু মঞ্চের পাশে গিয়ে দাঁড়ালেন, যেখানে এক জাদুকর খেলা দেখাচ্ছিল। তিনি ভাবলেন যে ভিড়ের মধ্যে থাকাই সবথেকে নিরাপদ। ওদিকে জগনের নজর ওই হলুদ পাগড়ির উপর পড়ল। ওই তো, ওখানে! সে ভুরা আর কালিয়াকে ইশারা করল। হলুদ পাগড়িওয়ালা আজ আর বাঁচবে না। তিন রাক্ষস ভিড় ঠেলে ওই মঞ্চের দিকে এগোল। লোকে ভাবছিল রাক্ষসদের কোনো নাটক শুরু হতে চলেছে, তাই তারা রাস্তা ছেড়ে দিচ্ছিল। ঠিক সেই সময় সুলতান আর উজিরও ওই মঞ্চের কাছে পৌঁছলেন। সুলতান জাদুর খেলা খুব পছন্দ করতেন। কাকতালীয়ভাবে সুলতান যে বিদেশি পাগড়ি পরেছিলেন, তাতেও হলুদ রঙের রেশমি নকশা ছিল, এবং ভিড়ে দূর থেকে দেখলে সেটি নাসিরউদ্দিনের পাগড়ির মতোই মনে হচ্ছিল। নাসিরউদ্দিন দেখলেন যে রাক্ষসরা তার দিকে আসছে, আর অন্য দিক থেকে দুই ধনী সওদাগর সুলতান আর উজির আসছেন। নাসিরউদ্দিনের মাথা বিদ্যুতের মতো কাজ করল। তিনি তৎক্ষণাৎ একটি পরিকল্পনা করলেন। রাক্ষসরা কাছে আসতেই নাসিরউদ্দিন ভিড়ের সুযোগ নিয়ে নিজের হলুদ পাগড়ি খুলে পকেটে রাখলেন এবং একটি সাধারণ কাপড় মাথায় জড়িয়ে নিয়ে মাথা নিচু করে ভিড়ে মিশে গেলেন। জগন আর তার সাথীদের নজর থেকে হলুদ পাগড়ি গায়েব হয়ে গেল। তারা ঘাবড়ে গেল। কোথায় গেল?
কালিয়া চিৎকার করে উঠল। তখনই ভুরা ইশারা করল, ওই দেখো সর্দার, ওই যে জাদুকরের পাশে দাঁড়িয়ে আছে। ভুরার আঙুল সুলতানের দিকে ছিল, যার পাগড়িতে হলুদ আভা ছিল। জগন খুঁটিয়ে দেখল না। রাগ আর তাড়াহুড়োয় তার মনে হল যে মোল্লাই বেশ বদলেছে। ধর ওকে! জগন চিৎকার করল। 3 রাক্ষস সুলতানের দিকে ঝাঁপিয়ে পড়ল। সুলতান উজিরের সাথে মগ্ন হয়ে জাদু দেখছিলেন। হঠাৎ 3 ভয়ঙ্কর মূর্তি তাকে ঘিরে ধরল। অনেক খেলা খেলেছ মোল্লা, এবার তোমার আসল চেহারা দুনিয়ার সামনে আসবে। সুলতান অবাক হয়ে গেলেন। মোল্লা, তুমি কার সাথে কথা বলছো অভব্য লোক? আমরা বুখারা সওদাগর। আমাদের রাস্তা থেকে সরে দাঁড়াও, না হলে। চুপ কর ভণ্ড! কালিয়া সুলতানের কলার ধরল। তোর সব চালাকি আমরা জানি। গত রাতে তুই আমাদের পিঁপড়ে দিয়ে কামড়িয়েছিলি না? আজ আমরা তোকে কুচি কুচি করে কাটব। সুলতান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তারই প্রজারা তার সাথে এমন ব্যবহার করছে। আর এই মোল্লাকে? উজির, এ কি অভদ্রতা! এদের গ্রেপ্তার করো! সুলতান চেঁচালেন। উজির এগোতে চাইলেন, কিন্তু ভুরা তাকে এক ধাক্কা মারল, আর উজির গড়াগড়ি খেয়ে জাদুকরের সিন্দুকের ওপর গিয়ে পড়লেন। সিন্দুক খুলে গেল, আর সেখান থেকে 10-12টি পায়রা ডানা ঝাপটিয়ে উড়ে গেল। ভিড়ের লোক তালি দিতে শুরু করল। বাহ, কি নাটক, কি অভিনয়! লোকে ভাবছিল এটা শুয়ের অংশ। জগন তার তলোয়ার তুলল। সুলতান নিরস্ত্র ছিলেন, এবং ছদ্মবেশে থাকার কারণে তার দেহরক্ষীরাও তার সাথে ছিল না। মৃত্যু তার মাথার ওপর ঘুরছিল। তখনই নাসিরউদ্দিন দেখলেন যে বিষয়টি হাতের বাইরে চলে গেছে। তিনি শুধু ঠগদের শিক্ষা দিতে চেয়েছিলেন, সুলতানকে মারতে নয়। যদিও তিনি জানতেন না যে উনিই সুলতান। তার মনে হয়েছিল উনি কোনো ধনী বণিক। নাসিরউদ্দিন ভিড়ের মধ্যে থেকে একটি জ্বলন্ত মশাল তুলে নিলেন এবং পুরো শক্তি দিয়ে চিৎকার করলেন, পালাও, পালাও! আসল রাক্ষস এসে গেছে। এরা বহুরূপী নয়, এরা জঙ্গল থেকে আসা আসল মানুষ খেকো। নাসিরউদ্দিনের গলায় এত আতঙ্ক ছিল এবং তার অভিনয় এত জোরালো ছিল যে ভিড়ের মধ্যে এক মুহূর্তের জন্য সরবতা নেমে এলো। তখনই নাসিরউদ্দিন ওই জ্বলন্ত মশালটি জগনের নাক্ষুষে পোশাকের লেজের ওপর ছুড়ে দিলেন। আগুন তৎক্ষণাৎ নিজের কাজ করল। জগনের নকল লেজে আগুন ধরে গেল। আগুন, আগুন! জগন চিৎকার করে উঠল এবং তলোয়ার ফেলে দিয়ে লাফাতে শুরু করল। ভিড়ে হুড়োহুড়ি পড়ে গেল। আসল রাক্ষস, পালাও! লোকে এদিক ওদিক ছুটতে লাগল। ধুলোর আস্তরণ উড়ে গেল। এই হট্টগোলের মধ্যে নাসিরউদ্দিন চট করে সুলতানের হাত ধরলেন। আমার সাথে আসুন জনাব, আমি আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। সুলতান, যিনি তখনও শকে ছিলেন, নাসিরউদ্দিনের সাথে দৌড়াতে লাগলেন। উজিরও হোঁচটে খেতে খেতে তাদের পিছু নিলেন। নাসিরউদ্দিন তাদের প্রাসাদের পেছনের অংশে নিয়ে গেলেন, যেখানে ঘোড়ার আস্তাবল ছিল। তুমি কে, ভালো মানুষ? সুলতান হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলেন। আর ওই লোকগুলো আমাদের কেন মারতে চাইছিল? নাসিরউদ্দিন নিজের দম ফিরিয়ে বললেন, আমার নাম নাসিরউদ্দিন জনাব। ওরা পাগল খুনি। আমার মনে হয় ওরা আপনার ধনদৌলত লুটতে চেয়েছিল। আমি ওদের চিনে ফেলেছিলাম, তাই আগুন লাগিয়ে আপনাদের বাঁচালাম। সুলতান নাসিরউদ্দিনের বীরত্ব আর উপস্থিত বুদ্ধিতে মুগ্ধ হলেন, কিন্তু বিপদ তখনও কাটেনি। ওদিকে জগনের লেজের আগুন তো নিভে গিয়েছিল, কিন্তু তার রাগ তখন আগ্নেয়গিরি হয়ে গিয়েছিল। ওই মোল্লা আগুন লাগিয়েছিল, আমি ওর গলা শুনেছি, এবং সে ওই হলুদ পাগড়িওয়ালাকে বাঁচিয়ে নিয়ে গেল। নিশ্চয়ই ওই হলুদ পাগড়িওয়ালা ওর সঙ্গী। খুঁজে বের করো ওদের। 3 আধাপোড়া রাক্ষস এবার আরও খুনি দেখাচ্ছিল। তারা আস্তাবলের দিকে দৌড়ালো। নাসিরউদ্দিন সুলতান আর উজিরকে খড়ের গাদার পেছনে লুকিয়ে দিলেন। আপনারা এখানে চুপচাপ বসুন, আমি ওদের দেখছি। নাসিরউদ্দিন পাশে পড়ে থাকা একটি গাধার মুখোশ তুললেন এবং সেটি পড়ে নিলেন। তারপর আস্তাবলের দরজায় গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে ডাকতে শুরু করলেন। ঠগরা আস্তাবলে ঢুকল। তাদের সামনে গাধারূপী নাসিরউদ্দিনকে দেখল। সর এখান থেকে জানোয়ার! ভুরা গাধাটিকে লাঠি দিয়ে মারার চেষ্টা করল। নাসিরউদ্দিন গাধার বেশে নিজের পেছনের পা দিয়ে এক জোরালো লাথি মারলেন, যা সোজা ভুরার পেটে লাগল। ভুরা উই মা করে দূরে গিয়ে পড়ল। জগন আর কালিয়া সতর্ক হয়ে গেল। এটি কোনো মামুলি গাধা নয়, জগন বলল। তখনই আস্তাবলের আসল ঘোড়াগুলো ওই রাক্ষুসে মুখোশ দেখে ভয় পেয়ে গেল। ঘোড়াগুলো ডাকতে আর দড়ি ছিঁড়তে শুরু করল। আস্তাবলে হুলুস্থুল পড়ে গেল। একটি ঘোড়া দড়ি ছিঁড়ে সরাসরি জগনের দিকে দৌড়ে এলো। জগন নিজের প্রাণ বাঁচাতে একটি জলের গামলায় এ ঝাঁপ দিল। নাসিরউদ্দিন সুযোগ বুঝে সুলতানকে ইশারা করলেন, পালান পেছনের দরজা দিয়ে। সুলতান আর উজির পেছনের দরজা দিয়ে বেরিয়ে শাহী বাগানের দিকে পালালেন। নাসিরউদ্দিনও গাধার মুখোশ ফেলে তাদের পিছু পিছু দৌড়ালেন। ঠগরা যখন সামলে উঠল, শিখার তাদের হাত থেকে বেরিয়ে গেছে।
জগন জলে ভেজা আর কাদামাখা অবস্থায় বাইরে বেরোল। সে তার রাক্ষুসে মুখোশ মাটিতে আছাড় মারল। আমি কসম খাচ্ছি, আমি পুরো শহরে আগুন লাগিয়ে দেব, কিন্তু ওই মোল্লাকে পাতাল থেকেও খুঁজে বের করব। সুলতান আর উজির সুরক্ষিতভাবে প্রাসাদের গুপ্ত পথ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সুলতান দাঁড়িয়ে নাসিরুদ্দিনের দিকে তাকালেন। নাসিরুদ্দিন, তুমি আজ আমাদের প্রাণ বাঁচিয়েছ, আমরা তোমাকে পুরস্কার দিতে চাই, বলো কি চাও। নাসিরুদ্দিন তখনও জানতেন না যে ইনি সুলতান। তিনি ভাবলেন ইনি কোনো আমির লোক, তাই সুযোগ নেওয়া যাক। জনাব, যদি আপনি সত্যি খুশি হয়ে থাকেন তবে আমার বেগমের জন্য একটি ভালো রেশমি শাল আর 1 থলি সোনার মোহর দিয়ে দিন, যাতে আমি তাকে খুশি করতে পারি। সুলতান হাসলেন। তিনি নিজের আঙুল থেকে একটি দামি আংটি বের করে নাসিরুদ্দিনকে দিলেন। এই নাও, এটি বাজারে বিক্রি করে দিও, তুমি 100টি শাল পেয়ে যাবে, আর কাল দরবারে এসো, আমরা তোমাকে আরও বড় পুরস্কার দেব। নাসিরুদ্দিন আংটিটি নিলেন এবং খুশি মনে বাড়ির দিকে রওনা দিলেন। তিনি ভাবলেন, বাহ, কি দিন গেল, ঠগদের ধোলাইও হলো, বেগমের জন্য উপহারও পাওয়া গেল, আর প্রাণও বাঁচল। কিন্তু গল্পে তখনও একটি বড় মোচড় বাকি ছিল। সুলতান যখন প্রাসাদের ভেতরে পৌঁছলেন এবং ছদ্মবেশ খুললেন, তখন তিনি উপলব্ধি করলেন যে হুড়োহুড়ির মধ্যে তার শাহী মোহর কোথাও পড়ে গেছে। শাহী মোহর ছাড়া সুলতানের কোনো আদেশ কার্যকর হয় না, এবং যদি সেটি কোনো ভুল হাতে পড়ে তবে সেই ব্যক্তি পুরো রাজ্যের মালিক হয়ে যেতে পারে। সুলতানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। উজির, আমাদের মোহর, ওটা হয়তো মেলায় পড়ে গেছে, বা ওই আস্তাবলে। উজির মাথায় হাত দিলেন। জাহাপনা, যদি ওই মোহর ওই বিদ্রোহীদের বা ওই রাক্ষসদের হাতে পড়ে তবে অনর্থ হয়ে যাবে, আমাদের এখনই সেনা পাঠাতে হবে। ওদিকে আস্তাবলে ঠগরা তখনও নিজেদের চোট সামলাচ্ছিল। কালিয়ার নজর মাটিতে পড়ে থাকা একটি চকচকে জিনিসের উপর গেল। ওটি খড়ের মধ্যে চাপা ছিল। কালিয়া সেটি তুলল। কালিয়া, সর্দার দেখো এটি কি। জগন সেটি হাতে নিল। সেটি সোনার ভারী মোহর ছিল, যাতে শাহী প্রতীক খোদাই করা ছিল। জগন অশিক্ষিত ছিল, কিন্তু শাহী প্রতীক সবাই চিনত। জগনের চোখ ছানাবড়া হয়ে গেল। তার মুখে এমন এক হাসি ফুটে উঠল যা শয়তানকেও লজ্জিত করবে। মূর্খরা, ভাগ্য একেই বলে। আমরা রূপোর মুদ্রা খুঁজতে এসেছিলাম আর কুবেরের ধন পেয়ে গেলাম। এটি সুলতানের শাহী মোহর, যার কাছে এটি থাকবে সেই আসল সুলতান। ভুরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তাহলে আমরা এখন কি করব সর্দার? জগন মোহরটি নিজের মুঠোয় শক্ত করে ধরল। এখন আমরা মোল্লাকে খুঁজব না, এখন মোল্লা আর এই পুরো শহর আমাদের ইশারায় নাচবে। আমরা এই মোহর ব্যবহার করে সুলতানের নামে একটি ফরমান জারি করব যে মোল্লা নাসিরুদ্দিন একজন বিপজ্জনক চর এবং গদ্দার। সে সুলতানের প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। যে তাকে জীবিত বা মৃত কোতোয়ালের কাছে নিয়ে আসবে তাকে রাজকোষ থেকে মালামাল করে দেওয়া হবে। এই আদেশ শাহী মোহর দ্বারা প্রমাণিত। নাসিরুদ্দিন মাত্রই বাড়ি পৌঁছলেন। তিনি ফাতিমাকে ওই দামি আংটিটি দেখালেন। ফাতিমার চোখ চকচক করে উঠল। আরে, এটি তো খুব দামি, তুমি এটি কোথায় চুরি করলে? চুরি করিনি বেগম, কামিয়েছি, নাসিরুদ্দিন গর্বের সাথে বললেন। এক আমিরের প্রাণ বাঁচিয়েছিলাম। তখনই বাইরে গলিতে ঢোল বাজার শব্দ পাওয়া গেল, আর এক সরকারি ঘোষণাকারীর গলা ভেসে এলো, শোনো শোনো শোনো, শাহী ফরমান। শহরের সমস্ত নাগরিককে জানানো যাচ্ছে যে মোল্লা নাসিরুদ্দিন একজন বিপজ্জনক চর এবং গদ্দার। সে সুলতানের প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। যে তাকে জীবিত বা মৃত কোতোয়ালের কাছে নিয়ে আসবে তাকে রাজকোষ থেকে মালামাল করে দেওয়া হবে। এই আদেশ শাহী মোহর দ্বারা প্রমাণিত। নাসিরুদ্দিনের হাত থেকে জলের গ্লাস পড়ে ভেঙে গেল। ফাতিমা তার দিকে তাকালেন আর তার হাতের বেলুনটি খসে পড়ল। গদ্দার, সুলতানের প্রাণ নেওয়ার চেষ্টা? নাসিরুদ্দিন বিড়বিড় করলেন, কিন্তু আমি তো ওই সওদাগরকে বাঁচিয়েছিলাম। ও খোদা, ওই সওদাগরই সুলতান ছিলেন, আর ওই ঠগরার শাহী মোহর আতিয়ে নিয়েছে। নাসিরুদ্দিন বুঝে গেলেন যে অজান্তেই তিনি কত বড় বিপদে পড়েছেন। সুলতান ভাবছেন মোহর পড়ে গেছে, কিন্তু ঠগরা সেটি পেয়ে গেছে, আর এখন তারা সেটির ব্যবহার নাসিরুদ্দিনকে খতম করার জন্য করছে। এখন নাসিরুদ্দিন নিজের বাড়িতেও সুরক্ষিত ছিলেন না। পুরো শহর এখন তার শত্রু হয়ে গেছে। প্রত্যেকে পুরস্কারের লোভে তাকে খুঁজছে। পালাও নাসিরুদ্দিন, ফাতিমা প্রথমবার ভয়ে বললেন। পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাও, আমি ওদের আটকে রাখব। নাসিরুদ্দিন নিজের বেগমকে একবার দেখলেন এবং জানালা দিয়ে লাফ দিলেন। তার পেছনে সিপাহীদের বুটের আওয়াজ আর ভিড়ের চিৎকার বাড়তে থাকল। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসেছিল, আর নাসিরুদ্দিন, যিনি কাল পর্যন্ত একজন হিরো ছিলেন, এখন এক পলাতক হয়ে গিয়েছিলেন। তার কাছে না বাড়ি ছিল, না কোনো বন্ধু, আর তার পেছনে ছিল এমন 3 জন শত্রু যাদের হাতে এখন শাহী ক্ষমতা ছিল।
নাসিরুদ্দিন দৌড়াতে দৌড়াতে শহরের পুরনো কবরস্থানে পৌঁছালেন, যেখানে বড় বড় ঝোপঝাড় আর ভাঙা কবর ছিল। তিনি একটি পুরনো মাকবারার পেছনে আশ্রয় নিলেন। তার দম ফুরিয়ে আসছিল। এখন কি হবে? তিনি নিজেকেই জিজ্ঞেস করলেন। ঠগদের কাছে মোহর আছে, সুলতান আমাকে ভুল বুঝছেন, আর পুরো পুলিশ আমার পেছনে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ, আর ওই মোহর ফিরিয়ে আনতে হবে। কিন্তু কিভাবে? নাসিরুদ্দিন চমকে উঠলেন। তিনি দেখলেন অন্ধকারে একটি ছায়া বসে আছে। এ আর কেউ নয়, বরং সেই চাচা কবার্ড, পুরনো মালের বিক্রেতা, যার কাছ থেকে তিনি তাম্রপত্রের টুকরো নিয়েছিলেন। কিন্তু চাচা কবার্ড এখানে কি করছেন? আর তার গলা এত গম্ভীর আর দাপুটে মনে হচ্ছে কেন? তুমি এখানে কি করছ? নাসিরুদ্দিন জিজ্ঞেস করলেন। চাচা কবার্ড নিজের ছেঁড়া চাদরটি সরালেন। নিচে চকচকে শাহী কবজ দেখা গেল। আমি শুধু পুরনো লোহা বিক্রেতা নই নাসিরুদ্দিন, আমি সুলতানের গুপ্তচর প্রধান। আমি অনেক দিন ধরে ওই ঠগদের উপর নজর রাখছিলাম, আর আজ আমি জানতে পেরেছি যে তাদের কাছে মোহর আছে। সুলতান আমাকে পাঠিয়েছেন, কিন্তু আমি একা কিছু করতে পারব না। আমার তোমার বুদ্ধির প্রয়োজন, কারণ ওই ঠগদের চাল একমাত্র তুমিই কাটতে পারো। নাসিরুদ্দিনের মুখে আশার আলো ফুটে উঠল। তাহলে সুলতান জানেন যে আমি নির্দোষ? সুলতান এখনও দ্বিধায় আছেন, গুপ্তচর বলল। কিন্তু আমরা যদি আজ রাতে ওই মোহর ফেরত না নিই, তবে কাল সকালের মধ্যে জগন ওই মোহর ব্যবহার করে রাজকোষ খালি করে দেবে, আর হয়তো গৃহযুদ্ধ শুরু করিয়ে দেবে। আমাদের কাছে শুধু আজ রাতটুকুই সময় আছে। নাসিরুদ্দিন কোমর বাঁধলেন। তাহলে আর দেরি কেন? আমার কাছে একটি পরিকল্পনা আছে, এমন এক পরিকল্পনা যার জন্য আমাদের আবার বহুরূপী সাজতে হবে। কিন্তু এবার খেলা আমরা নয়, তারা খেলবে, আর নাচাবো আমরা। নাসিরুদ্দিন আর গুপ্তচর কবরস্থানের অন্ধকারে এক বিপজ্জনক ষড়যন্ত্র বুনলেন। ওদিকে জগন শাহী মোহর নিয়ে শহরের প্রধান খাজনা আধিকারিকের বাড়ির দিকে এগোচ্ছিল। তার সাথে এখন শুধু ভুড়া আর কালিয়া নয়, বরং সে শহরের আরও কিছু বদমাইশকে নিজের সাথে জুটিয়ে নিয়েছিল, এই বলে যে এখন সে শহরের নতুন উজির। শহরের রাত এখন প্রলয়ের রাত হতে চলেছিল। মোল্লা নাসিরুদ্দিন আর শাহী গুপ্তচর হাত মেলালেও জগন এখন শুধু একজন ঠগ নয়, বরং নকল উজির হয়ে ধনাগারের দরজায় দাঁড়িয়ে আছে। নাসিরুদ্দিনের নতুন চালে তাকে ভূত সাজতে হবে। কিন্তু কি হবে যখন আসল ভূতের সাথে তাদের দেখা হবে? আর ধনাগারের ভেতরে এমন এক রহস্য লুকিয়ে আছে যা না সুলতান জানেন, না নাসিরুদ্দিন। সিন্দুক খুলতেই এমন এক সত্যি সামনে আসবে যা সবার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। নাসিরুদ্দিন কি মোহর ফেরত পাবেন, নাকি জগনের রক্তক্ষয়ী খেলা জিতে যাবে? দেখুন পরবর্তী ভাগে। অন্ধকার আরও গভীর হয়ে গিয়েছিল। কবরস্থানের নিস্তব্ধতায় ঝিঝি পোকার ডাক কোনো সতর্ক বার্তার মতো শোনাচ্ছিল। মোল্লা নাসিরুদ্দিন আর ওই শাহী গুপ্তচর, যাকে দুনিয়া এতক্ষণ চাচা কাবার্ড নামে চিনত, একটি পুরনো ভাঙা কবরের পাথরের ওপর বসেছিলেন। তাদের মাঝে একটি টিমটিমে মোমবাতি জ্বলছিল, যার শিখা বাতাসের ঝাপটায় বারবার কাঁপছিল। চাচা কাবার্ড নিজের কোমর থেকে একটি মানচিত্র বের করে মাটিতে ছড়িয়ে দিলেন। দেখো নাসিরুদ্দিন, এটি শাহী ধনাগারের মানচিত্র। এই মুহূর্তে জগন আর তার গুন্ডারা এখানে পৌঁছে গেছে, ধনাগারের প্রধান ফটকে। শাহী মোহর ব্যবহার করে তারা শান্ত্রীদের ধোঁকা দিতে পারে, কিন্তু তারা জানে না যে ধনাগারের ভেতরে অন্য এক পৃথিবী আছে। নাসিরুদ্দিন মানচিত্রের ওপর আঙুল বোলালেন। অন্য পৃথিবী মানে? গুপ্তচর নিজের সাদা দাড়ি চুলখাতে চুলখাতে বললেন, সুলতানের প্রপিতামহ এই ধনাগার তৈরি করেছিলেন। তিনি জানতেন যে তালা ভাঙা সম্ভব, আর পাহালাদারদের কেনা যায়, তাই তিনি এই ধনাগারের সুরক্ষার জন্য ভয়ের ব্যবহার করেছিলেন। তিনি পুরো শহরে এই গুজব ছড়িয়ে দিয়েছিলেন যে এই ধনাগার রক্ষা করে এক সুলেমানি জিন, যে চোরদের হাড়গোড় গুঁড়ো করে দেয়। আসলে সেখানে কোনো জিন নেই, কিন্তু সেখানের গঠন এমন যে হাওয়া চললে ভয়ঙ্কর শব্দ হয়, আর দেয়ালে অদ্ভুত ছায়া তৈরি হয়। নাসিরুদ্দিনের চোখে ঝিলিক দেখা দিল। তাহলে আমাদের শুধু ওই গুজবকে সত্যি করতে হবে। যদি সেখানে আগে থেকেই ভয়ের পরিবেশ থাকে, তবে আমাদের শুধু একটু উস্কে দিতে হবে। একেবারেই, গুপ্তচর বললেন। আমার কাছে ধনাগারের পেছনের অংশের এক গুপ্ত চাবি আছে, আমরা সেখান দিয়ে ঢুকব। তুমি তোমার পুরনো নাটক দলের স্মৃতি তাজা করে নাও। নাসিরুদ্দিন, আজ তোমাকে তোমার জীবনের সবথেকে সেরা অভিনয় করতে হবে, ওই সোলেমানি জিনের অভিনয়, যা জগনের কলিজা কাঁপিয়ে দেবে। নাসিরুদ্দিন হেসে নিজের পকেট থেকে কিছুটা আটা বের করলেন, যা তিনি বাড়ি থেকে পালানোর সময় নিয়ে এসেছিলেন। জিনদের সাদা হাওয়া পছন্দ চাচা। আজ রাতে ধনাগারে এমন তাণ্ডব হবে যে জগন শাহ জন্ম পর্যন্ত সোনার নাম নিতেও ভয় পাবে। দুজন নিজেদের প্রস্তুতি শেষ করে ছায়ার মতো অন্ধকারে মিশে নেলেন। ওদিকে শহরের ঠিক মাঝখানে অবস্থিত শাহী ধনাগার ইমারতের বাইরে এক অন্যই নাটক চলছিল। জগন শাহী মহরের পুরো ফায়দা তুলেছিল। সে এক সাজানো ঘোড়ার ওপর সাবার ছিল, যা সে পথে কোনো এক বণিকের থেকে ছিনিয়ে নিয়েছিল।
এবং তার পেছনে ভুরা, কালিয়া আর ১০-১২ জন নতুন ভর্তি হওয়া বদমাইশ ছিল, যাদের হাতে মশাল আর অস্ত্র ছিল। ধনাগারের বিশাল লোহার দরজায় মোতায়েন প্রধান কোষাধ্যক্ষ তাদের আটকাল। থামো, এত রাতে ধনাগার খোলা যাবে না, এটি নিয়মের বাইরে। জগন ঘোড়া থেকে নেমে রাজকীয় ভঙ্গিতে ওই শাহী মোহর কোষাধ্যক্ষের মুখের সামনে ধরল। নিয়ম? বোকা মানুষ, তুই কি সুলতানের এই মোহর দেখতে পাচ্ছিস না? সুলতানের গুপ্ত আদেশ আছে। আমরা খবর পেয়েছি যে মোল্লা নাসিরুদ্দিন তার সাথীদের নিয়ে ধনাগারে সিঁত কাটতে চলেছে, তাই আমরা শাহী সম্পত্তি নিরাপদ জায়গায় নিয়ে যেতে এসেছি। যদি তুই এক মুহূর্ত দেরি করিস, তবে একে বিদ্রোহ বলে ধরা হবে আর তোর মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হবে। কোষাধ্যক্ষ শাহী মোহর দেখে কেঁপে উঠল। সে মোহরের ক্ষমতা জানত। সে কোনো প্রশ্ন না করে নিজের সিপাহীদের আদেশ দিল, দরজা খুলে দাও, উজির সাহেবের আদেশ পালন হোক। ভারী লোহার শিকল খোলা হল, আর লোহার দরজাগুলো এক ভয়ঙ্কর আওয়াজে খুলে গেল, যেন কোনো দানব নিজের মুখ খুলল। ভেতর থেকে এক ঠান্ডা আর গুমোট হাওয়ার ঝাপটা এলো, যাতে ১০০ বছরের পুরনো ধুলোর গন্ধ ছিল। জগন নিজের গোফে চারা দিয়ে ভেতরে পা রাখল। চল শেরেরা, আজ রাতে আমরা আমাদের থলি নয়, আমাদের ভাগ্য ভরাতে এসেছি। ভুরা আর কালিয়া একটু থমকে গিয়েছিল। সর্দার, এখানে খুব অন্ধকার আর কেমন অদ্ভুত সব শব্দ আসছে, কালিয়া ফিসফিস করে বলল। ভীতু কথাকার, জগন ধমক দিল। এটি শুধু হাওয়া, মশালগুলো উঁচু কর, আর ওই সামনে রাখা বস্তাগুলো দেখ, ওগুলো সোনা। মশালের আলো ভেতরে ছড়াতেই সবার চোখ ধাঁধিয়ে গেল। ঘরের মধ্যে সোনার মুদ্রার স্তূপ, রূপোর বাসন আর দামি জহরাত এমনভাবে ছড়িয়ে ছিটিয়েছিল যেন নুড়ি পাথর। লালচ তৎক্ষণাৎ ভয়ের জায়গা নিয়ে নিল। বদমাইশগুলো পাগলের মতো সোনার উপর ঝাঁপিয়ে পড়ল। তারা পকেট আর থলি ভরতে লাগল। জগন একটি বড় সিন্দুকের কাছে দাঁড়িয়েছিল, যাতে হিরে মতি ভরা ছিল। সে শাহী মোহরটি নিজের মুঠোয় চেপে ধরে রেখেছিল। তার ভয় ছিল সেটি যেন হারিয়ে না যায়। তাড়াতাড়ি কর, সূর্যোদয়ের আগে আমাদের এই সব গায়েব করতে হবে। তখনই হঠাৎ ধনাগারের গভীর অন্ধকার কোণ থেকে এক আওয়াজ এলো। এই আওয়াজ মানুষের মতো মনে হচ্ছিল না। এটি একটি ভারী গুমোট আর রোমকূপ হারা করে দেওয়া শব্দ ছিল। কে আমার ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে? সব চোর একদম থেমে গেল। নিস্তব্ধতা এত গভীর ছিল যে মুদ্রার টুংটাং শব্দও বন্ধ হয়ে গেল। কে ওখানে? জগন চিৎকার করল। বাইরে আয়, আমি সুলতানের উজির। উত্তরে একটি ঠান্ডা হাসি ভেসে এলো। উজির, এখানে সুলতানও আমার অনুমতি ছাড়া নিঃশ্বাস নেয় না। আমি এই ধনাগারের রক্ষক, সোলেমানি জিন। হঠাৎ ঘরের মশালগুলো একসাথে নেভে গেল। শুধু একটি মশাল জ্বলছিল, যা জগনের হাতে ছিল, আর ওই ক্ষীণ আলোয় তারা দেখল যে ধনাগারের সবথেকে উঁচু স্তূপের উপর একটি আকৃতি দাঁড়িয়ে আছে। ওই আকৃতিটি পুরোপুরি সাদা ছিল, তার মুখ আটা দিয়ে লেপা ছিল, আর তার চোখগুলো, যা আসলে নাসিরুদ্দিন কয়লা দিয়ে কালো করেছিলেন, আগুনের গোলার মতো জ্বলছিল। ওই আকৃতিটি সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণ লম্বা মনে হচ্ছিল। নাসিরুদ্দিন একটি পুরনো কবচের স্ট্যান্ডের ওপর দাঁড়িয়েছিলেন এবং লম্বা সাদা আলখাল্লা গায়ে জড়িয়ে রেখেছিলেন। ভুরা আর কালিয়ার চিৎকার বেরিয়ে গেল, পালাও, জিন, আসল জিন! খবরদার যে নিজের জায়গা থেকে নড়েছ। জিন নাসিরুদ্দিন নিজের গলা বদলে গর্জে উঠলেন। যে এখান থেকে সোনা নিয়ে যাবে সে নিজের সাথে মৃত্যু নিয়ে যাবে। এই সোনার ওপর অভিশাপ আছে। নাসিরুদ্দিনের সাথে আসা গুপ্তচরও নিজের কাজ শুরু করে দিয়েছিল। সে একটি স্তম্ভের পেছনে লুকিয়েছিল এবং একটি পুরনো লোহার শিকল মাটিতে আছাড় মারতে শুরু করল। লোহার শিকলের শব্দ আর নাসিরুদ্দিনের ভয়ঙ্কর অভিনয় পরিবেশকে আতঙ্কিত করে তুলেছিল। নতুন ভর্তি হওয়া বদমাইশেরা তো নিজেদের থলি ফেলে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা বন্ধ ছিল। দরজাকে বন্ধ করল, এক চোর চিৎকার করল। গুপ্তচর বাইরে থেকে দরজা লক করে দিয়েছিল। এবার তারা সবাই ভেতরে বন্দী ছিল, চোররা, জগন আর ওই জিন। জগনের হৃৎপিণ্ড জোরে ধকধক করছিল, কিন্তু সে সহজে হার মানার পাত্র ছিল না। সে জানত যে ভয়ের প্রতিকার হলো আক্রমণ। সে নিজের তলোয়ার বের করল আর জিনের দিকে ইশারা করল। এটি কোনো জিন নয়, এটি কোনো বহুরূপী। যদি এটি জিন হতো তবে এতক্ষণে আমাদের মেরে ফেলত। এটি শুধু ভয় দেখাচ্ছে, ধরোকে। জগন পাশে পড়ে থাকা একটি সোনার ইঁট তুলল এবং পুরো শক্তি দিয়ে ওই সাদা মূর্তির দিকে ছুঁড়ে মারল। নাসিরুদ্দিন এর জন্য প্রস্তুত ছিলেন না। ইঁটটি তার পাশ দিয়ে সা করে বেরিয়ে গেল আর পেছনের দেয়ালে ধাক্কা খেল। নাসিরুদ্দিনের ভারসাম্য বিঘ্নিত হল আর তিনি কবচের স্ট্যান্ড থেকে নিচে পড়ে গেলেন। ধাড়াম! পড়ার সাথে সাথেই নাসিরুদ্দিনের সাদা আলখাল্লা খুলে গেল আর তার হলুদ পাগড়িটি দেখা গেল, যা তিনি নিচে পড়েছিলেন। জগন অট্টহাস্য হাসল। দেখেছিস, আমি বলেছিলাম না এটি ওই বুড়ো মোল্লা? জিন নয়, এটি তো জোকার। এবার পাশা উল্টে গেল।
চোরদের ভয় উধাও হয়ে গেল আর তার জায়গা নিল রাগ। তারা বুঝে গেল যে তাদের বোকা বানানো হচ্ছিল। মার ওকে, ভুরা চিৎকার করল, এই আমাদের পিঁপড়ে দিয়ে কামড়িয়েছিল। সব বদমাইশ নাসিরুদ্দিনের দিকে তেড়ে এলো। নাসিরুদ্দিন দ্রুত ওঠার চেষ্টা করলেন, কিন্তু তিনি পড়ে গিয়েছিলেন। তার কাছে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু তার বুদ্ধি। থামো! নাসিরুদ্দিন চিৎকার করলেন, তোমরা আমাকে মারতে পারো, কিন্তু আমি যদি আঙুল মটকাই তবে এই ছাদ নিচে এসে পড়বে। এই ধনাগার একটি মরণ ফাঁদ। এখন আমরা তোর কোনো গল্পে ভুলব না মোল্লা। জগন এগোতে এগোতে বলল। তার তলোয়ার নাসিরুদ্দিনের গলা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল। আজ তোর জিব আর গলা দুটোই আলাদা করে দেব। তক্ষুনি ধনাগারের অন্য কোণ থেকে একটি তীর ধেয়ে এলো আর সরাসরি জগনের হাতে লাগল। জগনের হাত থেকে তলোয়ার পড়ে গেল। আহ! জগন যন্ত্রণায় কোকিয়ে উঠল। এই তীরটি গুপ্তচর চাচা কবার্ড ছুঁড়িছিলেন, যিনি এতক্ষণ অন্ধকারে লুকিয়েছিলেন। তিনি নিজের ধনুতে তীর জুড়ে রেখেছিলেন। পেছাও! যদি কেউ মোল্লাকে ছোঁয়ে তবে পরবর্তী তীর তার বুকে বিঁধবে। পরিস্থিতি এখন টান টান। একদিকে নাসিরুদ্দিন আর গুপ্তচর, অন্যদিকে জগন আর তার গুন্ডারা, এবং মাঝে অঢেল সম্পদ। কিন্তু জগন আহত হয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সে তার অন্য হাত দিয়ে শাহী মোহর বের করল। ঠিক আছে, জগন মোহর দেখিয়ে বলল, তোমরা আমাদের মারতে পারো, কিন্তু আমার কাছে এই মোহর আছে। যদি আমি এখান থেকে জ্যান্ত না ফিরি তবে আমার লোক বাইরে পুরো শহরে আগুন লাগিয়ে দেবে, আর সুলতান জানতে পারবেন যে তোমরা দুজনে ধনাগার লুটের চেষ্টা করেছ। রফা করো মোল্লা, আমাদের যেতে দাও আর আমরা তোমাকে ছেড়ে দেব। নাসিরুদ্দিন নিজের গায়ের ধুলো ছেড়ে উঠে দাঁড়ালেন। রফা? জগন, তুমি ভুলে যাচ্ছ যে তুমি একটি ইঁদুর কলে আছো, আর আমি হলাম সেই পনির যা তুমি খেতে পারবে না। নাসিরুদ্দিন গুপ্তচরকে ইশারা করলেন। গুপ্তচর দেয়ালে লাগানো একটি পুরনো লিভার টানলেন। এই লিভার ধনাগারের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল। লিভার টানতেই মেঝে কাঁপতে শুরু করল। গড়গড়! ধনাগারের ছাদ থেকে বালি আর ধুলো পড়তে লাগল। চোররা ঘাবড়ে গেল। এটি কি হচ্ছে? আমি বলেছিলাম না, এই ধনাগার একটি জাল? নাসিরুদ্দিন গাম্ভীর্যের সাথে বললেন। যদি ভুল নিয়তে এটি স্পর্শ করা হয় তবে এই ইমারত নিজেকে মাটির নিচে পুঁতে ফেলে। এবার আমাদের কাছে বাইরে বেরোনোর জন্য মাত্র 5 মিনিট আছে। এটি অবশ্যই নাসিরুদ্দিনের আরও একটি মিথ্যে ছিল, কিন্তু মেঝের কম্পন আসল ছিল, কারণ ওই লিভারটি আসলে জল বের করার দরজা খোলার জন্য ছিল, যা অনেক বছর ধরে জ্যাম ছিল এবং এখন জোরে জোরে কাঁপছিল। পালাও! চোরদের মধ্যে আবার হুড়োহুড়ি পড়ে গেল। তারা বন্ধ দরজায় ধাক্কা মারতে লাগল। জগন এখনও মোহর ছাড়ছিল না। সে দেখল যে একটি ছোট ঘুলঘুলি বা ভেন্টিলেশন শ্যাফট ওপরে ছাদের কাছে আছে। ওখান দিয়ে বেরো! জগন একটি বস্তার ওপর চড়ে ওই ঘুলঘুলিতে পৌঁছনোর চেষ্টা করল। নাসিরুদ্দিন দেখলেন যে জগন মোহর নিয়ে পালাতে চলেছে। না, মোহর নিয়ে যেতে পারবে না। নাসিরুদ্দিন জগনের পা ধরে ফেললেন। জগন লাথি মেরে নাসিরুদ্দিনকে পিছনে ঠেলে দিল। ছাড় আমাকে, বুড়ো! নাসিরুদ্দিন আবার ঝাঁপিয়ে পড়লেন এবং এবার তিনি জগনের কোমরে ঝুলানো থলেটি ধরে ফেললেন, যাতে মোহর ছিল। দুজনের মধ্যে টানাটানি শুরু হলো। নিচে ভুড়া আর কালিয়াও নাসিরুদ্দিনকে টানতে লাগল। গুপ্তচর ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে কালিয়াকে জাপটে ধরল। ধনাগারের ভেতরে এখন এক তুমুল যুদ্ধ চলছিল। মেঝে কাঁপছিল, ধুলো উড়ছিল, আর সোনার মুদ্রাগুলো বাতাসে লাফাচ্ছিল। হঠাৎ এক জোরালো ঝটকা লাগল, আর ঘুলঘুলির জালি নিচে পড়ে গেল, এবং তার সাথেই বাইরের বৃষ্টির জল ভেতরে আসতে শুরু করল। বাইরে আবার আবহাওয়া খারাপ হয়ে গিয়েছিল। জগন পুরো শক্তি লাগিয়ে নাসিরুদ্দিনকে ধাক্কা মারল। নাসিরুদ্দিন সোনার স্তূপের ওপর গিয়ে পড়লেন। জগন সুযোগ বুঝে ঘুলঘুলি দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি ফিরে আসব মোল্লা, এবং এবার পুরো সেনা নিয়ে আসব। কিন্তু বেরোনোর তাড়াহুড়োয় জগনের হাত থেকে ওই থলেটি পিছলে গেল, যাতে মোহরটি ছিল। থলেটি সরাসরি নিচে গিয়ে একটি খোলা বড় সিন্দুকে পড়ল, এবং সিন্দুকের ভারী ঢাকনা ধড়াম করে বন্ধ হয়ে গেল। জগন বাইরে বেরিয়ে গিয়েছিল, কিন্তু মোহর ভেতরেই রয়ে গেল। ভুড়া আর কালিয়াও তাদের সর্দারের পিছু পিছু ঘুলঘুলি দিয়ে পালিয়ে গেল। বাকি চোরদের গোয়েন্দা তার তলোয়ারের ডগায় কোনায় দাঁড় করিয়ে দিয়েছিল। নাসিরুদ্দিন চিৎকার করে বলল, মোহর ওই সিন্দুকের ভেতরে আছে। কিন্তু নাসিরুদ্দিন সিন্দুকের দিকে এগোতেই মেঝের কাঁপুনি বন্ধ হয়ে গেল, এবং একটি অদ্ভুত টিকটিক শব্দ শোনা যেতে লাগল। গোয়েন্দার মুখ ফ্যাকাশে হয়ে গেল। নাসিরুদ্দিন, ওই সিন্দুক স্পর্শ করো না। কেন? নাসিরুদ্দিন হাত থামিয়ে নিল। ওটি হল মরণের সিন্দুক, গোয়েন্দা কাঁপতে কাঁপতে বলল।
সুলতানের পূর্বপুরুষরা এটি সবচেয়ে বিপজ্জনক বন্দীদের জন্য বানিয়েছিল। একবার এটি বন্ধ হয়ে গেলে বাইরে থেকে খোলা যায় না, আর যদি ভুলভাবে খোলার চেষ্টা করা হয় তবে এর ভেতর থেকে বিষাক্ত গ্যাস বেরোবে যা পুরো ঘর ভরিয়ে দেবে। এর চাবি ১০০ বছর আগে হারিয়ে গিয়েছিল। নাসিরুদ্দিন মাথায় হাত দিয়ে বসল। তাহলে তুমি বলছো যে শাহী মোহর এখন এমন এক সিন্ধুকে বন্দী যা আমরা খুলতে পারবো না, আর খুললে মারা যাব? এদিকে জগন বাইরে চলে গেছে এবং সে অবশ্যই সুলতানের কাছে যাবে আর বলবে যে আমরা ভেতরে চুরি করছি। ঠিক এটাই পরিস্থিতি, গোয়েন্দা বলল। ঠিক তখনই দরজায় ভারী হাতুড়ির শব্দ শোনা গেল। ধম ধম ধম। বাইরে থেকে আওয়াজ এলো, দরজা ভেঙে ফেলো, ভেতরে গদ্দাররা লুকিয়ে আছে। এটি সম্ভবত কোতোয়ালের গলা ছিল। জগন পালিয়ে গিয়ে কোতোয়ালকে খবর দিয়েছিল। এই শোরগোল শুনে তারা নিজেরাই চলে এসেছিল। নাসিরুদ্দিন আর গোয়েন্দা বুড়িভাবে ফেসে গিয়েছিল। একপাশে বন্ধ দরজা যা ভাঙতে চলেছে, অন্যদিকে ওই সিন্দুক যাতে মোহর ছিল এবং যা তারা খুলতে পারছিল না, আর তৃতীয় দিকে ওই জানালা যেখান দিয়ে তারা পালাতে পারত। কিন্তু যদি তারা পালিয়ে যায় তবে মোহর সারা জীবনের জন্য ওই সিন্দুকে নয় যাবে এবং তারা কখনো প্রমাণ করতে পারবে না যে তারা নির্দোষ। নাসিরুদ্দিন ফয়সালা করো, গোয়েন্দা বলল। পালাবো নাকি থাকব? নাসিরুদ্দিন সিন্দুকটির দিকে তাকাল। সেটির ওপর একটি অদ্ভুত ধাঁধা লেখা ছিল, যা সম্ভবত সেটি খোলার উপায়, কিন্তু ওই ধাঁধাটি ছিল কোনো প্রাচীন ভাষায়। নাসিরুদ্দিন দীর্ঘশ্বাস নিল। পালিয়ে যাওয়া আমার নীতি নয় চাচা, আর ধাঁধা সমাধান করা আমার শখ। আমরা থাকব। কিন্তু কোতোয়াল? কোতোয়ালকে আমি সামলে নেব। নাসিরুদ্দিন একটি সোনার হার তুলে নিজের গলায় পরে নিল। তুমি শুধু ওই সিন্দুকের ধাঁধাটি দেখো আর বোঝার চেষ্টা করো। আমার কিছু সময় চাই। কর্কর শব্দে দরজা ভেঙে গেল, কাঠের টুকরো বাতাসে উড়ল এবং কোতোয়াল শের খান তার পুরো বাহিনী নিয়ে ভেতরে ঢুকে পড়ল। ধরে ফেলো এদের, কোতোয়াল চিৎকার করল। হাতে নাতে ধরা পড়েছ। নাসিরুদ্দিন একেবারেই ঘাবড়াল না। সে সোনার স্তূপের ওপর একজন নবাবের মতো বসেছিল এবং পকেট থেকে আনা একটি আঙুর নিয়ে লোফালোপি করছিল। আহ, কোতোয়াল সাহেব, আপনি একটু দেরি করে এলেন, ভোজ তো শেষ হয়ে গেছে। কোতোয়াল অবাক হয়ে গেল। ভোজ? তুমি শাহী খাজানায় চুরি করছো আর মজা করছো? তোমাকে আর তোমার সাথীকে গ্রেফতার করা হচ্ছে। সিপাহীরা নাসিরুদ্দিন আর গোয়েন্দাকে ঘিরে ধরল, হাতকড়া বের করা হলো। থামো, নাসিরুদ্দিন হাত তুলল। গ্রেফতার করার আগে আপনি কি জানতে চাইবেন না যে আসল চোর কে আর সুলতানের শাহী মোহর কোথায়? কোতোয়াল থামল। মোহর তোমার কাছে আছে? না, নাসিরুদ্দিন ওই বন্ধ সিন্দুকের দিকে ইশারা করল। মোহর ওই সিন্দুকের ভেতরে আছে, আর ওই সিন্দুক খোলার চাবি শুধু আমার মাথায় আছে। যদি আপনি আমাকে গ্রেফতার করেন তবে ওই মোহর কেয়ামত পর্যন্ত ওখানেই বন্দী থাকবে, আর সুলতান আপনাকে জ্যান্ত ছাড়বেন না যখন তিনি জানবেন যে আপনার কারণে ওনার মোহর চিরতরে হারিয়ে গেছে। কোতোয়াল ঘামতে লাগল। সে জানত যে মোহর কতটা মূল্যবান। সে তলোয়ার নামিয়ে নিল। যদি তুমি মিথ্যে বলো মোল্লা, তবে আমি তোমাকে এখানেই পুঁতে ফেলব। শর্ত মঞ্জুর, নাসিরুদ্দিন সিন্দুকের কাছে গিয়ে বলল। কিন্তু একটি সমস্যা আছে। কি? এই সিন্দুক খোলার জন্য আমার পূর্ণ শান্তি চাই এবং সুলতানের উপস্থিতি চাই, কারণ যখন এই সিন্দুক খুলবে তখন যে রহস্য বাইরে আসবে তা শোনার ক্ষমতা শুধু সুলতানের আছে। নাসিরুদ্দিন আবার একটি বড় চাল ছিল। সে সময় কিনতে চাইছিল, যাতে গোয়েন্দা ওই ধাঁধাটি সমাধান করতে পারে, এবং সে জানত যে সুলতানের সামনেই দুধের দুধ আর জলের জল আলাদা হতে পারে। কোতোয়াল ভাবনায় পড়ল। তখনই ভিড় থেকে এক সিপাহী দৌড়ে এলো। হুজুর, বাইরে এক লোক এসেছে। সে বলছে যে সে সুলতানের খাস লোক এবং সে মোল্লাকে মোহর চুরি করতে দেখেছে। কোতোয়াল বলল, তাকে ভেতরে নিয়ে এসো। আর ভেতরে দাখিল হল জগন। কিন্তু এবার জগনের পোশাক বদলে গিয়েছিল। সে কোথাও থেকে এক দরবারির পোশাক চুরি করে পরে নিয়েছিল এবং মুখে পট্টি বেঁধে রেখেছিল। আহত হওয়ার নাটক। এই হল সেই গদ্দার। জগন নাসিরুদ্দিনের দিকে আঙুল তুলল। কোতোয়াল সাহেব, আমি নিজের চোখে দেখেছি। এ মোহর চুরি করে ওই সিন্দুকে ঢুকিয়ে দিয়েছে আর এখন চাবি গিলে ফেলেছে। এর পেট চিরে চাবি বের করতে হবে। নাসিরুদ্দিনের চোখ বড় বড় হয়ে গেল। জগনের এই চাল খুব বিপজ্জনক ছিল। কোতোয়াল নাসিরুদ্দিনের দিকে তাকাল। তার চোখে সন্দেহ গভীর হল। পেট চেরা এই উপায়টি জলদি কাজ করবে। নাসিরুদ্দিন এক পা পিছিয়ে গেল। আরে না না, এই লোক মিথ্যে বলছে, এ সেই ঠগ। প্রমাণ করো, জগন চিৎকার করল। আমার কাছে সুলতানের সই করা চিঠি আছে। জগন কোনো একটি জাল কাগজ বের করে নিল। পরিবেশ একদম গরম হয়ে গিয়েছিল। তলোয়ার বেরিয়ে এলো। কোতোয়াল দ্বিধায় ছিল।
গোয়েন্দা ধাঁধা সমাধানে লেগেছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না, আর জগন নাসিরুদ্দিনকে মারতে মরিয়াছিল। তখনই সিন্দুকের ভেতর থেকে একটি শব্দ এলো, খট খট খট। সবাই শান্ত হয়ে গেল। ভেতরে কি আছে? কোতোয়াল জিজ্ঞেস করল। নাসিরুদ্দিন এক রহস্যময় হাসি নিয়ে বলল, ভেতরে শুধু মোহর নেই কোতোয়াল সাহেব, ভেতরে সুলতানের পরদাদার ভূত আছে যে বাইরে আসার জন্য ছটফট করছে, আর সে বলছে যে সে শুধু একজনের কথা শুনবে। কার? যে সত্য বলছে, নাসিরুদ্দিন বলল। আমরা একটি পরীক্ষা করব, আগুনের পরীক্ষা। আমরা দুজনেই আমাদের হাত ওই মশালের উপর রাখব। যে সত্য বলছে তার হাত পুড়বে না। এটি নাসিরুদ্দিনের শেষ বাজি ছিল। সে জানত যে জগন কুসংস্কারী। জগন একটু ইতস্তত করল, কিন্তু পিছিয়ে গেল না। আমার মঞ্জুর আছে। খাজানার সেই ঠান্ডা ঘরে একপাশে জ্বলন্ত মশাল ছিল, আর তার দুই পাশে দুই খেলোয়াড়, এক ধূর্ত ঠগ আর এক চতুর মোল্লা। আর মাঝখানে সেই সিন্দুক যা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারত। মোল্লা নাসিরুদ্দিন আগুনের পরীক্ষার চ্যালেঞ্জ তো দিয়ে দিল, কিন্তু সে কি নিজে পুড়বে না? আর ওই সিন্দুক, গোয়েন্দা কি জানতে পারবে যে ওই সিন্দুক খোলার চাবি কোনো লোহার টুকরো নয়, বরং একটি ধ্বনি, একটি বিশেষ সুর? কিন্তু এই সুর কে গাইবে? ওদিকে সুলতান নিজেই খাজানার দিকে আসছেন। নাসিরুদ্দিন কি সুলতান আসার আগে মোহর বের করে নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবে, নাকি জগনের শেষ চাল তাকে চিলতরে স্তব্ধ করে দেবে? গল্পের অন্তিম ও সবচেয়ে ধামাকা অংশের জন্য তৈরি হয়ে যান। খাজানার ওই ঠান্ডা আর গুহার মতো কক্ষে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে জলের ফোঁটা পড়া শব্দ হাতুড়ির মারের মতো মনে হচ্ছিল। কোতোয়াল শের খান নিজের হাতে জ্বলন্ত মশাল ধরেছিল, যার শিখা বাতাসে নাচছিল, আর সেই শিখার দুই পাশে মৃত্যু আর জীবনের খেলা চলছিল। একদিকে মোল্লা নাসিরুদ্দিন ছিল, যার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল, এবং অন্যদিকে জগন ছিল, যে দরবারির বেশে থাকলেও ভেতর থেকে ডোরে মরে যাচ্ছিল। সে জানত যে সে মিথ্যা বলেছে এবং কুসংস্কার তার মাথায় চেপে বসেছিল। আগুনের পরীক্ষার নাম শুনতেই তার কপালে ঘামের ফোঁটা চকচক করতে লাগল। তাহলে আগে কে? নাসিরুদ্দিন নিজের আস্তিন গুটিয়ে জিজ্ঞেস করল। যে সত্যবাদী হবে আগুন তাকে পোড়াবে না, কিন্তু যে মিথ্যাবাদী হবে তার চামড়া গলে যাবে। বলো জগন, তুমি কি তৈরি? জগন মশালের দিকে তাকালো। আগুনের উত্তাপ সে নিজের মুখে অনুভব করছিল। সে ভাবল, যদি আমি মানা করি তবে কোতোয়ালে সন্দেহ হবে, আর যদি আমি হাত দিই তবে পুড়ে যাব। কিন্তু তার নিজের চালাকির ওপর ভরসা ছিল। সে ভাবল যে সে শুধু হাত টেচে আগুনের কাজ দিয়ে দ্রুত নিয়ে যাবে আর নাটক করবে। আমি তৈরি, জগন কাঁপা কাঁপা গলায় বলল। আগে তুমি মোল্লা, যদি তুমি সত্যবাদী হও তবে তুমি শুরু করো। নাসিরুদ্দিন হাসল। সে ওপরের ঘুলঘুলের দিকে তাকালো, যেখান থেকে বৃষ্টির জল টপকাচ্ছিল। সে খুব কায়দা করে নিজের হাত পেছনে নিল এবং দেওয়াল দিয়ে চুইয়ে পড়া ঠান্ডা জলে নিজের হাতের তালু ভিজিয়ে নিল। তারপর সে একটি দীর্ঘশ্বাস নিল এবং নিজের হাত সরাসরি আগুনের শিখার ওপর রেখে দিল। কোতোয়ালার সিপাহীদের শ্বাস থমকে গেল। নাসিরুদ্দিনের হাত আগুনের মাঝখানে ছিল, কিন্তু সে একটুও শব্দ করল না। ভেজা হাত আর বাষ্পীভবনের বিজ্ঞানের কারণে কয়েক সেকেন্ড পর্যন্ত সে জ্বালা অনুভব করল না। নাসিরুদ্দিন হাত সরালো এবং সেটি কোতোয়ালকে দেখালো। দেখুন কোতোয়াল সাহেব, একটি আচরও লাগেনি। সত্যকে পোড়ানো যায় না। এখন সবার নজর জগনের ওপর। জগনের গলা শুকিয়ে গিয়েছিল। নাসিরুদ্দিনের চমৎকার দেখে তার বাকি সাহসও ফুরিয়ে গিয়েছিল, কিন্তু এখন পিছিয়ে যাওয়ার রাস্তা নেই। জগন কাঁপতে কাঁপতে হাত এগিয়ে দিল। যেমনই তার হাত আগুনের কাছে পৌঁছাল, শিখার তাপে সে ভয় পেয়ে গেল, এবং সেই ভয়ের চোটে তার ভারসাম্য বিগড়ে গেল। তার হাত মশালের সাথে ধাক্কা খেল, এবং কান্নার চিৎকারের সাথে সে হাত পেছনে টেনে নিল। তার হাতের তালু ঝলসে গিয়েছিল। মিথ্যে বাড়ি! সিপাহীরা চিৎকার করল। না, এটি জাদু! জগন চিৎকার করল। সে ব্যথায় কাতরাচ্ছিল। এই মোল্লা আগুনের ওপর কোনো মন্ত্র ফুঁকে দিয়েছিল। কোতোয়াল শেরখানের তলোয়ার এখন জগনের গলায়। অনেক হয়েছে তামাশা। তুমি মিথ্যে বলছ, এখন সত্য উঙড়ে দাও, নয়তো। তখনই ঘরের মাঝখানে রাখা ওই মরণের সিন্দুক থেকে এক তেজ আওয়াজ এলো। নাসিরুদ্দিনের গোয়েন্দা চাচা কাবার চিৎকার করে বলল, সিন্দুকের আওয়াজ শোনো! সিন্দুকের ভেতর থেকে এক অদ্ভুত কম্পন বা ভাইব্রেশন আসছিল, যেন তার ভেতরে কোনো মেশিন জেগে উঠেছে। গোয়েন্দা তার পকেট থেকে একটি পুরনো কাগজ বের করল, যা সে এতক্ষণ পড়ছিল। আমি বুঝতে পেরেছি নাসিরুদ্দিন, এই ধাঁধা শব্দের নয়, সুরের। এই সিন্দুকের তালা কোনো ধাতুর চাবি দিয়ে নয়, বরং একটি বিশেষ ধ্বনি বা সাউন্ড ফ্রিকোয়েন্সি দিয়ে খোলে। শাহী সঙ্গীতকার এটি বানিয়েছিল। ধ্বনি? নাসিরুদ্দিন জিজ্ঞেস করল। কেমন ধ্বনি? একটি উঁচু এবং তীক্ষ্ণ সুর, যেমন কোনো কাঁচ ভাঙার আওয়াজ হয়। গোয়েন্দা বলল, আমাদের সেই সুর তৈরি করতে হবে, নয়তো এই সিন্দুক নিজেকে চিরতরে লক করে নেবে, আর শাহী মোহর ভেতরেই নষ্ট হয়ে যাবে।
জগন, যে এখন সিপাহীদের কবজায় ছিল, হাসতে লাগল। তোমরা কখনো সেই সুর খুঁজে পাবে না, মোহর আমার সাথেই খতম হবে। নাসিরুদ্দিন ভাবল, তীক্ষ্ণ সুর। তার মনে পড়ল শৈশবে সে আর তার বন্ধুরা ঘাসের ডগাডিয়ে শীষ বাজাত। সে মেঝেতে নজর বোলাল। খাজানা কক্ষ পুরনো ছিল এবং কোনায় কিছু বুনো ঘাস গজিয়েছিল। নাসিরুদ্দিন ঝাঁপিয়ে পড়ে ঘাসের একটি চওড়া পাতা ছেড়ে নিল। সেটি নিজের 2 বুড়ো আঙুলের মাঝখানে ফাঁসাল এবং নিজের ঠোঁটে লাগিয়ে নিল। কোতোয়াল সাহেব, নিজের কান বন্ধ করে নিন, নাসিরুদ্দিন সতর্ক করল। এবং তারপর নাসিরুদ্দিন পুরো শক্তি দিয়ে সেই পাতায় ফু দিল। এক অত্যন্ত তীক্ষ্ণ আর কান ফাটা শীষের আওয়াজ পুরো ঘরে গুঞ্জরে উঠল। আওয়াজ এতটাই জোরে ছিল যে সিপাহীদের নিজের কানে হাত দিতে হল। সেই তীক্ষ্ণ আওয়াজ প্রতিধ্বনিত হতেই সিন্দুকের ভেতরের যন্ত্রপাতিতে নড়চড় হল। ধাতুর সাথে ধাতু ঘষার শব্দ এলো। ধ্বনির কম্পন সিন্দুকের পুরনো লিভারকে নাড়িয়ে দিয়েছিল। ক্লিক, খটখট, ধড়াম। সিন্দুকের ভারী ঢাকনা এক ঝটকায় খুলে গেল। সবার নজর সিন্দুকের ভেতরে আটকে গেল। সেখানে মখমলের গদিতে সুলতানের শাহী মোহর চমকাচ্ছিল, একেবারে সুরক্ষিত। মোহর! কোতোয়াল কর্ষিতে চিৎকার করল। নাসিরুদ্দিন স্বস্তির নিঃশ্বাস নিল এবং ঘাসের পাতাটি ফেলে দিল। দেখলে, সঙ্গীত শুধু আত্মাকেই শান্তি দেয় না, কখনো কখনো বন্ধ তালাও খুলে দেয়। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। যেমনই নাসিরুদ্দিন মোহ তোলার জন্য ঝুঁকল, জগন তার পুরো শক্তি লাগিয়ে তাকে ধরে রাখা 2 সিপাহীকে ধাক্কা দিল এবং পাগলের মতো সিন্দুকের দিকে ঝাঁপিয়ে পড়ল। এই মোহর আমার, আমি সুলতান হব। জগনের চোখে লোভের উন্মাদনা ছিল। সে মোহর তুলতেই যাবে, এমন সময় দরজায় এক কড়কড়ে আওয়াজ গুঞ্জল, থেমে যাও। এই আওয়াজ এতটাই গম্ভীর ছিল যে খাজানার দেওয়ালও কেঁপে উঠল। সবাই দরজার দিকে তাকাল। সেখানে সুলতান নিজে দাঁড়িয়েছিলেন। তার সাথে উজির আজম এবং শাহী দেহরক্ষীদের পুরো বাহিনী ছিল। সুলতানের নগ্ন তলোয়ার হাতে ছিল এবং চোখে আগুন জ্বলছিল। জগন সেখানেই জমে গেল। তার হাত মোহর থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে বাতাসে ঝুলে রইল। সুলতান ধীরে ধীরে এগিয়ে এলেন। তার কদমের আওয়াজ নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। তিনি সরাসরি জগনের কাছে গেলেন এবং তার চোখে তাকালেন। তাহলে তুমিই সেই যে আমাদের শহরে এত হাঙ্গামা বাঁধিয়েছ? সুলতান অত্যন্ত শান্ত কিন্তু বিপজ্জনক গলায় বললেন, তুমি আমাদের মোহর চুরি করলে, আমাদের খাজানায় সিঁত কাটলে, আর সবচেয়ে বড় কথা, তুমি মুল্লা নাসিরুদ্দিনের মতো শরীফ মানুষের ওপর অপবাদ দিলে। জগন শেষ চেষ্টা করল, জাহাপনা, আমি তো শুধু মোহর বাঁচাচ্ছিলাম। এই মোল্লা। খামোশ! সুলতান এক জোরদার চড় জগনের গালে কষিয়ে দিলেন। চড় এতটাই জোরে ছিল যে জগনের নকল দরবারি বেশ আর মুখের পট্টি খুলে পড়ে গেল, আর তার আসল চেহারা, যাতে রাক্ষসের মুখোশের জ্বালা আর আস্তাবলের চোট ছিল, সামনে চলে এলো। আমরা তোমাকে চিনি। তুমি সেই রাক্ষস যে মেলায় আমাদের ওপর হামলা করেছিলে। যদি নাসিরুদ্দিন আমাদের সেখান থেকে বের না করত, তাহলে হয়তো আজ আমরা জ্যান্ত থাকতাম না। জগনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে জানত না যে মেলায় সে যে ব্যাপারীকে মারতে গিয়েছিল তিনি খোদ সুলতান ছিলেন। তার খেলা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। ভুরা আর কালিয়া, যারা কোনায় লুকিয়েছিল, হাঁটু গেড়ে বসে পড়ে প্রাণ ভিক্ষা চাইতে লাগল। সুলতান কোতোয়ালকে আদেশ দিলেন, এই 3 জনকে গ্রেফতার করো, এদের কাল কুঠুরিতে ভরে দাও, আর কাল সকালে পুরো শহরের সামনে এদের চাবুক মারা হবে, যাতে সবার মনে থাকে যে লোভের পরিণাম কি হয়। সিপাহীরা জঘন, ভুরা আর কালিয়াকে শিকল দিয়ে বেঁধে নিল। জঘন যাওয়ার সময় নাসিরুদ্দিনের দিকে তাকালো। তার চোখে এখন রাগ নয়, শুধু হার আর অনুশোচনা ছিল। নাসিরুদ্দিন তাকে দেখে শুধু একটি হালকা হাসি দিল এবং হাত নাড়িয়ে বিদায় জানালো। যখন ঠগদের নিয়ে যাওয়া হলো, সুলতান নাসিরুদ্দিনের দিকে ফিরলেন। নাসিরুদ্দিন ঝুঁকে সালাম করল। মুলা নাসিরুদ্দিন, সুলতান হেসে বললেন, আমরা তোমার ব্যাপারে অনেক শুনেছিলাম, কিন্তু আজ দেখেও নিলাম, তুমি শুধু হাজির জবাবই নও, তুমি বাহাদুর আর অনুগতও। তুমি আমাদের মোহর বাঁচালে এবং আমাদের খাজানা রক্ষা করলে। মাগো, কি পুরস্কার চাই? তুমি কি আমাদের উজির হতে পছন্দ করবে? গোয়েন্দা চাচা কাবারও নাসিরুদ্দিনকে উৎসাহিত করল। হ্যাঁ, বলে দাও নাসিরুদ্দিন, তুমি এর যোগ্য। পুরো দরবার নাসিরুদ্দিনের উত্তরের অপেক্ষা করছিল। একজন সাধারণ মানুষের জন্য এটি সারা জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল, সুলতানের পর রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়া। নাসিরুদ্দিন কিছুক্ষণ ভাবল, তারপর নিজের পুরনো আর ময়লা পাগড়ি ঠিক করল এবং বলল, জাহাপনা, আপনার দরাজদিলির জন্য শুক্রিয়া, কিন্তু উজির হবার মানে হলো রোজ দরবারে আসা, রোজ রাজনীতি করা,
আর রোজ নতুন বিপদ ডেকে আনা। আর সত্যি বলতে কি, আমার গাধা আমাকে এত সময় দেয় না। সুলতান আর দরবারিরা হেসে উঠলেন। তাহলে কি চাই? নাসিরুদ্দিন মাসুমের মতো বলল, হুজুর, ওই শস্যের থলে যা ওই ঠগরা পশু আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, শুধু সেটি ফেরত চাই। আর আপনি যে আংটিটি দিয়েছিলেন সেটি তো আমার বউ রেখে দিয়েছে, তাই যদি সম্ভব হয় একটি ভালো রেশমি শাল পাওয়া যায়, যাতে আজ রাতে আমাকে বাড়িতে বেলুন পেটা না খেতে হয়। সুলতানের হাসি থামছিল না। শুধু এইটুকু মোল্লা, তুমি সত্যিই অনন্য। সুলতান আদেশ দিলেন, মুলা নাসিরুদ্দিনকে 10 বস্তা শাহী শস্য, 100 সোনার মোহর এবং বেগমের জন্য 10টি সবচেয়ে নায়েব রেশমি শাল দেওয়া হোক, এবং আজ থেকে মুলা নাসিরুদ্দিন শাহী মেহমান বলে গণ্য হবেন। নাসিরুদ্দিন ঝুঁকে কৃতজ্ঞতা জানাল। খাজানা কক্ষ এখন খুশিতে ভরে গিয়েছিল। মন্দের হার হয়েছিল এবং বুদ্ধিমত্তার জয় হয়েছিল। পরদিন সকালের সূর্য শহরের ওপর এক নতুন আলো নিয়ে এলো। খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল যে কিভাবে মুলা নাসিরুদ্দিন একা 3 খতরনাক ঠককে ধরিয়ে দিল এবং শাহী খাজানা বাঁচাল। লোক তার বাড়ির বাইরে ভিড় করে দাঁড়িয়েছিল। নাসিরুদ্দিন নিজের গাধার ওপর পুরস্কারের মালপত্র নিয়ে বাড়ি পৌঁছল। ফাতিমা দরজায় দাঁড়িয়েছিল। তার হাতে আজ বেলুন ছিল না, বরং আরতির থালা ছিল। তুমি তো সত্যিই হিরো বেরোলে ফাতিমা, হেসে বলল। পুরো শহর তোমার কথা বলছে। নাসিরুদ্দিন গাধা থেকে নেমে বলল, হিরো কিনা জানি না বেগম, কিন্তু অন্তত আজ রাতের খাবার শান্তিতে পাব। এই ন তোমার শাল। ফাতিমার শাল মেলো এবং নাসিরুদ্দিনের জন্য গরম চা নিয়ে এলো। দুজনে উঠানে বসে চা খেতে লাগল। নাসিরুদ্দিন আকাশের দিকে তাকিয়ে ভাবল, জীবনও কত অদ্ভুত। একটি ছোট আংটি খোঁজার নাটক থেকে শুরু হওয়া কথা শাহী খাজানা পর্যন্ত পৌঁছে গেল। লোক বলে যে শক্তি তলোয়ারে থাকে, কিন্তু আমি দেখেছি যে আসল শক্তি সঠিক সময়ে সঠিক কথা বলায় থাকে। তখনই গলি দিয়ে যাবার সময় কিছু বাচ্চা নাসিরুদ্দিনকে দেখল আর চিৎকার করল, মোল্লাজি, মোল্লাজি, কোনো নতুন গল্প শোনান। নাসিরুদ্দিন নিজের চায়ের পেয়ালা রাখল এবং নিজের গোফে তা দিল। গল্প? আরে বাচ্চারা, এক্ষুনি তো এক অনেক বড় গল্প শেষ হলো, কিন্তু মনে রাখবে, প্রতিটি শেষ একটি নতুন শুরু। আর এভাবেই মুলা নাসিরুদ্দিনের সেই ঐতিহাসিক আর রোমাঞ্চকর দাস্তান শেষ হল, যা প্রমাণ করে দিল যে বুদ্ধির কাছে দুনিয়ার বড় বড় শক্তিও হাঁটু ঘেরে দেয়। লোভ জগনকে রাইস থেকে কয়েদি বানিয়ে দিল, আর সন্তোষ ও বুদ্ধিমত্তা নাসিরুদ্দিনকে একজন সাধারণ মানুষ থেকে সবার প্রিয় বানিয়ে দিল। বন্ধুরা, এটি ছিল মুলা নাসিরুদ্দিন আর 3 ঠগের রোমাঞ্চকর গল্পের শেষ ভাগ। আপনারা দেখলেন যে কিভাবে নাসিরুদ্দিন নিজের চতুরতা দিয়ে শুধু নিজের প্রাণ বাঁচাল না, বরং পুরো রাজ্যকে এক বড় বিপদ থেকে বের করে আনল। এই গল্প আমাদের শেখায় যে বিপদ যতই বড় হোক না কেন, যদি আমরা ঠান্ডা মাথায় আর বুদ্ধিমত্তা দিয়ে কাজ করি, তবে প্রতিটি তালার চাবি পাওয়া যেতে পারে। আর হ্যাঁ, লোভের শেষ সবসময় খারাপই হয়, যেমন জগন আর তার সাথীদের সাথে হলো। আপনার এই 5 ভাগের সিরিজ কেমন লাগলো? আপনারা কি মুলা নাসিরুদ্দিনের আরও এমন গোয়েন্দা আর মজাদার গল্প শুনতে চাইবেন? আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুব দামি। যদি আপনাদের আমাদের পরিশ্রম আর এই গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে প্লিজ এই ভিডিওটি লাইক করবেন, নিজের বন্ধুদের আর পরিবারের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই মজাদার সফরের অংশ হতে পারে। আর হ্যাঁ, যদি আপনারা এখনও আমাদের চ্যানেল সালাম ভয়েস সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি ওই লাল বোতামটি টিপুন আর বেল আইকনটিও হিট করবেন, যাতে আমাদের আগামী ধামাকা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। জুড়ে থাকুন সালাম ভয়েসের সাথে, যেখানে প্রতিটি গল্পে আছে এক নতুন মোড় আর এক নতুন শিক্ষা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, খুশি থাকুন আর গল্প শুনতে থাকুন। ধন্যবাদ।